আসসালামু আলাইকুম। এইচএসসি 25, 26, 27 ব্যাচ তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে ক্লাসে। সো দেখো, আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব সিরাজউদ্দৌলা নাটকের টপ 100 এমসিকিউ নিয়ে। যে 100 এমসিকিউ পড়লেই বা ক্লাসটা করলেই তুমি যদি নাটকটা একবার নাও পড়ো তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? বাট আমি বলবো না এই শর্টকাট নিতে, তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলে আরো একটা ক্লাস আছে একদম ব্যাখ্যা সহ বিশ্লেষণ, সেই ক্লাসটা করে আসতে পারো। যারা ক্লাসটি দেখোনি এখনো, লিংক তোমরা কমেন্টে চাও কেউ আমরা দিয়ে দিব আমরা কমেন্টে, ঠিক আছে? সো দেখো, এখন আমরা শুরু করি। তো প্রথমত দেখো, আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, যে সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? তোমাদেরকে আমি যে কথাটা বারবার বলি, তোমরা হচ্ছে কি পাঠ পরিচিতি আর হচ্ছে কবি পরিচিতি, এই দুইটা জিনিস তোমরা কি বারবার বলে যে তোমরা ভালো মতো পড়বা, একদম ক্লিয়ার করে পড়বা, ঠিক আছে? এইখানে পাঠ পরিচিতি আর হচ্ছে কবি পরিচিতিটা ঠিক মতো পড়লে তুমি কিন্তু অনেক কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা। সো এটা কি সমকাল, তিনি ছিলেন সমকাল পত্রিকার। এন্ড সমকাল পত্রিকাটা কোন ধরনের পত্রিকা ছিল? এটা একটা মাসিক পত্রিকা ছিল, ঠিক আছে? এটা কি একটা মাসিক পত্রিকা ছিল। তারপর দেখো, আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, সেখানে দেখো সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? তিনি কিন্তু এই যে মাসিক সমকাল পত্রিকা, ঠিক আছে? একটু আগে আমরা বলে আসলাম এটা কি কবি পরিচিতি থেকে এসেছে একটা প্রশ্ন, ঠিক আছে? তার মানে কি আমাদের কবি পরিচিতিটা খুব ভালো মতো পড়তে হবে সবার। ওকে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, চরিত্র পরিচিতি এগুলো পড়বা। আর তোমাদের যদি এইসবের শর্ট নোট লাগে তাহলে কমেন্টে জানাও। আমাদের কিন্তু শর্ট নোট বানানো আছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু সেটাকে কি একদম ভালো মতো ইয়ে করে ফেলেছে, বের করে তারা একদম পিডিএফ বানিয়ে পড়ছে তারা, ঠিক আছে, প্রিন্ট করে। তারপর দেখো যে মনীষী এরিস্টটল কয়টি নাটকের কয়টা ঐক্যের কথা বলেছেন? একটা নাটক হওয়ার জন্য কয়টা ঐক্য দরকার, ঠিক আছে? সো তিনি বলেছিলেন টোটাল 3টা ঐক্যের কথা। ওকে, তোমরা এখন হয়তো বলতে পারো যে সায়েন্স পড়ে আসলাম, সেখানেও এরিস্টটল কথা বলেছে বায়োলজিতে, তারপর আবার অ্যাটম নিয়ে কথা বলেছে সে, এরপর আবার দেখলাম যে সে রাষ্ট্রবিজ্ঞান, তারপর ইতিহাস, সব জায়গায় এরিস্টটল, তাই না? এরিস্টটল কিন্তু খুব, তোমরা হয়তো বা এরিস্টটলের জন্ম না হলে কিন্তু অনেক কিছু পড়াশোনা করতে হতো, এমন মনে হয় না, তাই না? মাঝে মাঝে তোমাদের। আচ্ছা দেখো, এখানে সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কতগুলা? সিরাজউদ্দৌলা নাটকে কিন্তু টোটাল অঙ্ক আছে 4টা, ঠিক আছে? তোমরা যারা নাটকটা পড়েছো ঠিক মতো তাহলে দেখতে পারবা টোটাল 4টা অঙ্ক আছে। তাহলে দেখো এখানে, তারপরে আমরা দেখি এখানে কি আছে। সিরাজউদ্দৌলা নাটকের প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? দেখো, সিরাজউদ্দৌলা কিন্তু একটা জিনিসকে কন্ট্রোল করতে পারে নাই। দেখো, ফরাসিদের ষড়যন্ত্র এটা কিন্তু দেখানো হয় নাই, ইংরেজদের ষড়যন্ত্র সেটাও দেখানো হয় নাই, পরিবার প্রীতি সেটাও না, প্রাসাদ ষড়যন্ত্র। তার কিন্তু প্রাসাদের ভিতরে দেখো তার খালা ঘসেটি বেগম, তার খালাতো ভাই শওকত জং, সবাই কিন্তু তার বিরুদ্ধে ছিল, ঠিক আছে? তারপর দেখো এখানে পরবর্তী প্রশ্নে আমরা কি দেখি, রাইসুল জোহাল্লা চরিত্রের মাধ্যমে নাট্যকার নাটকে যে বিষয়ের অবতারণা করেছেন সেটা কিন্তু দেখো, অপশনগুলো দেখি একটু। হাস্যরস, ক্লাইম্যাক্স, ভাবগাম্ভীর্য, বেদনা। বেদনা কিন্তু না, ভাবগাম্ভীর্য না, ক্লাইম্যাক্সও না। ক্লাইম্যাক্স মানে কি একটা পিক মোমেন্টে গিয়ে চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? একটা পিক মোমেন্টে গিয়ে জিনিসটাকে চেঞ্জ করা একটা সিচুয়েশনকে, কিন্তু এর কি হাস্যরস, তাই না? এই যে রাইসুল জোহাল্লা চরিত্রের মাধ্যমে কাকে দেখিয়েছেন? নারায়ণ সিংকে। নারায়ণ সিং কাকে? নারায়ণ সিংকে। নারায়ণ সিং আসলে কে ছিল? নারায়ণ সিং আসলে ছিল একজন গুপ্তচর। কার গুপ্তচর ছিল? তিনি সিরাজউদ্দৌলার একজন গুপ্তচর ছিল, ঠিক আছে? তার চরিত্রের মাধ্যমে কি দেখানো হয়েছে? হাস্যরস। ওকে, তারপর যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, সেখানে আমরা দেখতে পাবো সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটি? আমরা কিন্তু দেখেছি যে ফোর্ট উইলিয়াম দুর্গে, হ্যাঁ, প্রথম দৃশ্যটা কিন্তু দেখানো হয়েছে, একটা যুদ্ধ চলতেছে, বলতেছে যে প্রাণপণে যুদ্ধ করো, ঠিক আছে? এরকম কথা বলতেছে। ওকে, তারপর দেখো আমরা যাই পরবর্তী প্রশ্ন, যে ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন? এটা কিন্তু একদম প্রথম সিনটাই নাটকের, যে বলতেছে প্রাণপণে যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো। তিনি বলতেছেন কি ব্রিটিশ সোলজারদের, যারা ব্রিটিশ সোলজার আছে, যে ব্রিটিশ মানে সোলজার, তোমরা হচ্ছে কি প্রাণপণে যুদ্ধ করো, ঠিক আছে? ক্লেটন বলতেছিল। এটা কিন্তু আসে মাঝামাঝি, যে প্রথম অঙ্কের যে তোমার হচ্ছে প্রথম দৃশ্যে আসলে কে কথা বলেছে বা কে প্রাণপণে যুদ্ধ করতে বলেছেন। তারপর দেখো এখানে, ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? দেখো, প্রথম সিনে ক্লেটন কিন্তু বলতেছে যে প্রাণপণ যুদ্ধ করো, মানে সে বলতেছে ইংলিশটা তো বীর, বাঙালি তোমরা হয়তো কাপুরুষ, বাট যুদ্ধ করতে থাকো তোমরা, সমস্যা নেই। এখানে প্রকাশ পেয়েছে কি, দেখো, দেশপ্রেম না। দেশপ্রেম হলে সে কি করতো? সে কিন্তু দেশের দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতো না। কৃতজ্ঞতাও না, সাহস না, এটা কি জাতীয়তাবোধ, মানে একটা তোমার মধ্যে একটা ন্যাশনালিজম সেটা কিন্তু আছে, মানে
মানে ইন্টারনাল যে জিনিসটা সেটা কিন্তু সবার মধ্যেই ছিল, ইভেন মীর জাফরেরও কিন্তু ছিল, সেটাও আমরা দেখতে পারবো কোন উক্তির মাধ্যমে আমরা তা পেয়েছি। তারপর আসো আমরা সামনে যাই, এখানে দেখো যে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটা কার? এটা কিন্তু ক্লেটনের, যে প্রাণপণে যুদ্ধ করো হে ব্রিটিশ সেনারা, হ্যাঁ, তিনি কিন্তু প্রথম উক্তিটি দিয়েছিলেন। এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে, এটা একদম মুখস্থ করে যাবে এগুলা। তারপর দেখো এখানে সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে কি প্রকাশ পেয়েছে? এখানে দেখো ইংরেজি বিদ্বেষ না, দেশপ্রেমও না। দেশপ্রেম হলে কিন্তু সে যুদ্ধ করতেই পারতো না। এখানে কিন্তু বীরত্বটাও হয় না, এটা কি সাজাত্যবোধ, মানে কি এই যে ন্যাশনালিজম বা জাতীয়তাবোধ, ঠিক আছে, একটা ওয়ার্ড অন্য একটা বোর্ড এসেছিল, সেটা কি জাতীয়তাবোধ, ঠিক আছে, জাতীয়তাবোধ। তার মধ্যে কি জাতীয়তাবোধ এসেছে বলেই সে কি এই কথাটা বলেছেন। তারপর দেখো এখানে কি আছে, যত বড় মুখ নয় তত বড় কথা, সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটা কার? এটা কিন্তু ক্লেটনের। সে কাকে বলেছিল এটা? সে বলেছিল ওয়ালি খানকে। কেন বলেছিল? যে সে যখন বলল যে হ্যাঁ টাকার জন্য যুদ্ধ করছি, মানে এই না যে বাঙালি কাপুরুষ, ঠিক আছে, তখন ক্লেটন বলেছিল চুপ থাক, যত বড় মুখ নয় তত বড় কথা, শালা যুদ্ধ করতে আসছিস আমাদের হয়ে, আবার কথা বলতেছিস, হ্যাঁ, এরকম অবস্থা আর কি। তারপর দেখো আমরা একটু সামনে যাই, এখানে আছে যে যত বড় মুখ নয় তত বড় কথা বাক্যটির মর্মার্থ কি? এটার মর্মার্থ হচ্ছে কি, দেখো এখানে একটু বেশি স্পর্ধা আর কি, যে তুই শালার যুদ্ধ করতেছিস আমাদের টাকার জন্য, তুই আমাদের নুন খাস, তুই কেন এগুলো বলবি, তাই না? এটা আর কি এখানে মিন করা হয়েছে। তারপর এখানে দেখেন যে আমি গভর্নর ড্রেকে ধ্বংস দেখতে চাই, উক্তিটি কে কাকে করেছেন? এই উক্তিটা করেছেন কে? উমিচাঁদ করেছিলেন হলওয়েলকে, ঠিক আছে, উমিচাঁদ বলেছেন কাকে? হলওয়েলকে। সে কি করতে চায়? সে হচ্ছে গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চায়, ঠিক আছে। ড্রেক তো পালিয়ে চলে গিয়েছে। তারপর দেখো এখানে নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়েছে? এটা হচ্ছে ড্রেক। সে পালিয়ে গিয়েছে মেয়েদের নৌকায় করে, জন্য কি তার ধ্বংস দেখতে চায়, ঠিক আছে। তারপর দেখেন সামনের দিকে যাই একটু আমরা, এখানে কি আছে যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। এটা কে বলেছিলেন? উমিচাঁদ, ঠিক আছে, উমিচাঁদ বলেছিলেন প্রথমবার যে ব্রিটিশ সিংহ এভাবে কি লেজ গুটিয়ে নিল, ওকে, তো বড় লজ্জার কথা। তারপর দেখো এখানে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, উমিচাঁদের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? এটা বিদ্রোহ, ঠিক আছে, টোটাল বিদ্রোহ। মানে সে কি খুব হাস্যরসের মাধ্যমে আরে পালিয়ে গেল মেয়েদের মতো, কি লজ্জা, হ্যাঁ, এরকম কথাবার্তা আর কি। এখানে দেখো যে ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন? এটা কি সিরাজ হচ্ছে হাস্যরসের মাধ্যমে বা কথাটা বলেছিলেন কখন? যখন হচ্ছে বলেছিল যে ফরাসিরা খারাপ কাজ করেছে বা আক্রমণগুলো ফরাসিরা করছে, এটা আমরা করিনি, হ্যাঁ, তখন বলেছিল। আচ্ছা, তারপর আসেন সামনে যাই আমরা, নবাব সিরাজউদ্দৌলা কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন? নবাব সিরাজউদ্দৌলা আলীনগরের দেওয়ান নিযুক্ত করেছিলেন কাকে? মানিকজাতকে, ঠিক আছে। তিনি কিন্তু ওই ফার্স্ট অঙ্কেই কিন্তু তাকে বললেন যে তোমাকে আলীনগরের আমরা দেওয়ান নিযুক্ত করলাম, ওকে। তারপর দেখো সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো কোথায় হয়েছে? এটা কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ, ঠিক আছে। প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কোথায় হয়েছিল? ফোর্ট উইলিয়াম দুর্গের ভেতরে, ঠিক আছে। তারপর আমরা একটু সামনে যাই, এখানে দেখো কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন? ঠিক আছে, কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে হাজির হয়েছিল মোটামুটি 250 জন সৈন্য নিয়ে, ঠিক আছে। তারপর আসো সামনে যাই আমরা, এটা কিন্তু ওই সিনটা ছিল যখন আমরা তোমার হচ্ছে জাহাজের মধ্যে ছিল, ওকে। তারপর দেখো এখানে অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটি অর্থই বদলে গিয়েছে আপনার কাছে, এটা কে বলেছিল? এই কথাটা বলেছিল মার্টিন, ঠিক আছে, যে মার্টিন, যে চ্যাংরা ছেলেটা, হ্যাঁ, চ্যাংরা ছেলেটা কিন্তু মানে খুব রেগে মেগে আছে, খাবার পাচ্ছে না, ড্রেস পাচ্ছে না, তো তখন আর কি এই কথাটা সে বলেছিল। তারপর দেখো আমরা যদি সামনে যাই, এখানে 10 দিকে 10টি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা, এই কথার মধ্যে কোন তথ্য রয়েছে? এটার মধ্যে কি নবাবের পরিষদবর্গের লোভ, ঠিক আছে, নবাবের পরিষদবর্গের যে লোভী তারা, ঠিক আছে, এই লোভীর তাদের যে লোভটা সেটাই কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে এখানে। মানে কি নবাবের পরিষদে যারা আছে তারা কি সবার কাছ থেকে ঠিকঠাক মতো টাকা খাচ্ছে। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? উমিচাঁদ এসেছে মেইনলি লাহোর থেকে, ঠিক আছে, সে লাহোরের মানুষ উমিচাঁদ, সে সেখান থেকে বাংলাদেশে আসছে। তারপর এখানে দেখো আমি চিরকালই ইংরেজদের বন্ধু, এখানে চিরকালই হবে আমি আমি চিরকালই হচ্ছে ইংরেজদের বন্ধু, উক্তিটি কার? এটা হচ্ছে তোমার উমিচাঁদের। সে কই থেকে এসেছে? উমিচাঁদ লাহোর থেকে এসেছে, ঠিক আছে।
সে লাহোর থেকে এসেছে, আর সে কি বলে না যে ভগবান, দৌলত আমার কাছে কি ভগবানের দাদামশাইয়ের মতো। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করবো, এরপর হচ্ছে আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করবো। ওকে। ওকে, ঠিক আছে, আসলে আমরা একটু সামনের দিকে যাই। তার আগে আমার একটা জিনিস হচ্ছে যে মনে পড়লো, আমি হচ্ছে একটু স্লিপ অফ টাইম করে ফেলেছি, তোমাদের একটা জিনিস দেখাই আমি, সেটা একটু দেখে নিও। হ্যাঁ, যারা ক্লাসটা করতেছো তোমরা হয়তো অনেক ক্লাস করার টাইমে কমেন্টে জানাবা। এখানে ফোর্ট উইলিয়াম দুর্গ না, এখানে ফোর্ট উইলিয়াম জাহাজ হবে। ঠিক আছে, এখানে হবে হচ্ছে কি ফোর্ট উইলিয়াম জাহাজ। ওকে, সো এটা কি কোথায় করেছিল? জাহাজে, মানে সেকেন্ড ফার্স্ট সিনটা হচ্ছে এখানে ফোর্ট উইলিয়াম দুর্গে, পরবর্তী সিনটা কি ফোর্ট উইলিয়াম জাহাজে হয়েছিল। আচ্ছা আসলে আমরা পরবর্তী সিনে পরবর্তী ক্রিয়াতে যাব, পরবর্তী প্রশ্নে যাব একটু। আচ্ছা, সো এখানে পরবর্তী প্রশ্নটা আমাদের আছে হচ্ছে এখানে দেখো, সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে? সেটা কি ছিল? শওকত জং। ঠিক আছে, শওকত জং তোমার হচ্ছে যে এখানে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। কিভাবে? সবাই কি মানে যে যা করতে চায়, ঠিক আছে, যারা যারা আছে লোভী আছে তারা টাকা পাবে, তারা যে ক্ষমতা চায় সে ক্ষমতা পাবে, সবাই যে যা চায় সবই পাবে। বাট যেটা কি তোমার হচ্ছে সিরাজউদ্দৌলা নবাব থাকাকালে সেটা কি পাওয়া পসিবল না। ঠিক আছে, তারপর দেখো উমিচাঁদ ঘসেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? সেটা কি রজার ড্রেকের। ঠিক আছে, রজার ড্রেকের স্বাক্ষরিত একটা কি দিয়েছিল? চিঠি দিয়েছিল। ওকে, তারপর দেখো এখানে আমাদের কি প্রশ্ন আছে, সিরাজের পতন কে না চায়? এই উক্তিটি কার? সিরাজ এটা বলেছিল কি ঘসেটি বেগম। সে কি বলেছিল যে সিরাজের পতন কে না চায়, মানে সবাই তো চায় সিরাজের পতন হোক, সিরাজের পতন হলে তো সবারই লাভ একটা, তাই না? সেটাই। তারপর দেখো দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়, এই উক্তিটি কার? উক্তি অবশ্যই কি উমিচাঁদের। উমিচাঁদ কোথা থেকে এসেছিল? এই দেশে লাহোর থেকে এসেছিল। সে কেন এসেছিল? সে এসেছিল টাকা কামাতে এসেছিল। তো তার কাছে কি সবচেয়ে বড় জিনিসটা কি? এই দৌলত, এই ধন সম্পদ। তার কাছে ধন সম্পদের চেয়ে বড় কিছু আর নাই। তারপর দেখো এখানে উমিচাঁদের কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড় কি? সেটা কি? দৌলত।
ঠিক আছে। সে কারণ লাহোর থেকে এসেছে, এখানে এসেছে শুধু ব্যবসা করতে, বাণিজ্য করতে, টাকা কামাতে। তার মধ্যে ধরো যে আসলে মানে ইন্টিগ্রিটি অনেস্টি বলতে কিছু নাই। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। সিরাজের এই উক্তিটির কারণ কি? কারণ তিনি প্রজা সাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি। দেখো তিনি যখন তার প্রজাদের নিরাপত্তা দিতে পারেননি, যখন হচ্ছে তোমার একটা লোক আসলো, হ্যাঁ, যে সে এসে বললো যে তারা সান্ডা সান্ডা 6 জন মিলে আমার পোয়াতি বউটাকে ও হো হো মানে খুব কষ্ট নিয়ে বললো যে হ্যাঁ তারা তার ওয়াইফটাকে রেপ করেছে বা এরকম একটা ব্যাপার হয়েছে, মেরে ফেলেছে, হ্যাঁ, এই লবণ ব্যবসায়ী। তো সেই কারণে কিন্তু এই প্রজা সাধারণের নিরাপত্তা তিনি দিতে পারেননি, সে কারণেই তার আজকে আফসোস। তারপর দেখো এখানে আমার নালিশাজ আমার নিজের বিরুদ্ধে বলতে নবাব বোঝাতে চেয়েছেন কি? তার নালিশাজ নিজের বিরুদ্ধে বলতে বোঝাতে চেয়েছেন কি তিনি? যে প্রাসাদ ষড়যন্ত্র নস্যাৎ করতে না পারা, মানে তার প্রাসাদের বিরুদ্ধেই যে এত কিছু হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার প্রাসাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কূটকৌশল, তার প্রাসাদের যে অত্যাচার, সেসব তার প্রাসাদ থেকেই তৈরি হচ্ছে, বাট তিনি এগুলোকে কি নস্যাৎ করতে পারলেন না একদমই। তারপর দেখো সিরাজউদ্দৌলা নাটকে আপনাদের কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী সংলাপে ব্যক্ত হয়েছে সিরাজের কি? এখানে তার প্রজাদের প্রতি একটা যে মানে দেখো এখানে অপরাধ বোধ, এখানে দেখো তুমি অপরাধের কাছে বিচার প্রার্থী, এটা কিন্তু একটা কনফিউজিং অপশন আসবে। দেখো প্রথমে কি দেওয়া আছে? অপরাধ বোধ, অনুশোচনা, প্রজাদের প্রতি প্রেম, অমাত্যদের প্রতি শ্লেষ। দেখো এখানে আমরা এখানে সিরাজের কোন ধরনের জিনিসটা হচ্ছে কি মানে চাচ্ছে, এখানে তার অমাত্যদের প্রতি মানে হচ্ছে দেখো তাদের প্রতি সে নিজের প্রতি কি বিচারটা দিচ্ছে, অপরাধ বোধ তো না এখানে, দেখো সেটা তো আছে, অনুশোচনা তো আছেই, প্রজাদের প্রতি প্রেম তো সেটাও কিন্তু আছে, কিন্তু একরকম হয়ে যায়। কিন্তু দেখো তার অমাত্যদের প্রতি তার শ্লেষ বা হচ্ছে তাদের প্রতি যে মানে কি বলবো মানে তাদেরকে অপরাধের বিচার প্রার্থী বানাচ্ছে, ঠিক আছে, বাট এটা কিন্তু কি মানে তার যে অমাত্য তাদেরই তো দোষ এইটা, তাই না? মানে তিনি বুঝাতে যাচ্ছেন অন্যভাবে ব্যাপারটাকে, তার অমাত্যরাই কিন্তু এগুলোর জন্য দায়ী আসলে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। দেখো এখানে কি আছে? সিরাজউদ্দৌলা নাটকে নবাবের আসল চিঠি গায়েব করে কোম্পানির কাছে নকল চিঠি কে পাঠাচ্ছে? এটা কি মীর মুন্সি, ঠিক আছে। মীর মুন্সি কিন্তু সিরাজউদ্দৌলার যে আসল চিঠি সেটাকে গায়েব করে সে হচ্ছে কোম্পানির কাছে নকলটা পাঠাচ্ছে। মীর মুন্সি সে কি সিরাজউদ্দৌলা কি একজন রাজকর্মচারী। তারপর এখানে দেখো গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করে বলেছিল কে? সেটা কি রাজবল্লভ। রাজবল্লভ কি করেছিল? সে গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের কাছে শপথ করে বলেছিল হ্যাঁ আমি কিন্তু নবাবের প্রতি আজ্ঞাবহ হয়েই থাকবো সব সময়, ঠিক আছে। তারপর দেখো আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদেরকে পথে বসাবেন, তা না তা কি বিশ্বাস করা যায়? ক্লাইভের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? মীর জাফর ও তার সঙ্গীদের প্রতি। দেখো এখানে ক্লাইভ কিন্তু একটা আস্থাহীনতায় ভুগতেছে, হ্যাঁ, এখানে কিন্তু রিলায়েন্সটা নাই। কেন? কারণ নবাবের কর্মচারীরা তার সাথে ঝামেলা করতেছে। ইন ফিউচার ক্লাইভের সাথে যে করবে না সেটা সে কিভাবে বুঝতে পারবে, বা তার একটা ডাউট এখানে। নবাবের কোনো ক্ষমতা নেই, ক্লাইভের এই কথার অর্থ কি? নবাবের কোনো ক্ষমতা নেই বলতে কি তার নিকটস্থরা কি প্রতারক, তাদের নিকটস্থ যারা আছে তারা কি প্রতারণা করতেছে সবাই, ঠিক আছে। সেখানে কি তার কোনো ক্ষমতাই নেই এমন কথা বলতেছে। তারপর দেখো এখানে সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? উক্তিটি কার? উক্তিটা হচ্ছে মীর জাফরের, ঠিক আছে। সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, কার উক্তি? মীর জাফরের উক্তি। তিনি কিন্তু শেষবার একবার বলেছিল যে হ্যাঁ সবাই মিলে আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো। ওকে, তারপর আমরা সামনে যাই একটু। এখানে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার? এটা কিন্তু ক্লাইভের। যখন চুক্তিটা করে ফেলছে সবাই মিলে বাংলাকে একদম বিক্রি করে দিচ্ছে, তখন কিন্তু সে বলতেছে আমরা এমন কিছু করে ফেলছি একটা সে একটা ইতিহাস হয়ে যাবে, কিন্তু একটা চরম একটা হিস্ট্রি হবে। তারপর দেখো সামনে যাই আমরা। তুমি কম সাপিনী নও, ঘসেটি বেগমের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? এটা প্রকাশ পেয়েছে কি লুৎফুন্নেসার প্রতি ঘৃণা, আচ্ছা ইনভিয়ার যে আচরণটা, হ্যাঁ, যে সে কি তার হাজবেন্ড নবাব হয়ে গিয়েছে তাকে এখন সাপিনী বলছে। সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের যে আক্রোশ সেটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি রাজনৈতিক প্রাধান্য লাভ। এখন কি সিরাজউদ্দৌলা কি তার সে নবাব আছে, সে রাজনৈতিক ভাবে প্রাধান্য পেয়েছে, শওকত জঙ্গকে পাচ্ছে না, সেজন্য আর কি। তারপর দেখো আমরা সামনে যাই। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে সিরাজউদ্দৌলার। সে কিন্তু লুৎফুন্নেসার কাছে তার যে কষ্টটা সেটা শেয়ার করতেছে, যে বলতেছে ঘরের লোকই যদি ঝামেলার হয় তাহলে আমি বাইরের লোক দিয়ে কি করব। ওকে, তারপর দেখো পলাশী যুদ্ধে সিরাজের পতনের জন্য তার নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি দায়ী, তা হলো
অদূরদর্শিতা, সে কিন্তু অপরিণামদর্শী ছিল। সামনে কি হবে, কাকে তিনি কি দিলে কি হতে পারে, এসব ব্যাপারে কিন্তু তার ধারণা খুব কম ছিল। তাই অপরিণামদর্শিতাই কিন্তু তাকে ডুবিয়েছে শেষ পর্যন্ত। তারপর দেখেন এখানে 1757 সালে কোন তারিখে পলাশী যুদ্ধ সংঘটিত হয়, সেটা ছিল 23শে জুন। এই যে 23শে জুন টাইমটা, এই টাইমের মধ্যেই কিন্তু তোমার পলাশী যুদ্ধটা হয়েছিল। এই তারিখটাতে খুবই ইম্পর্টেন্ট একটা তারিখ, মনে রাখবা। সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরকে নারায়ণ সিং। নারায়ণ সিং কি নামে পরিচিত ছিল সেখানে? রাইসুল জোহালা। ঠিক আছে, রাইসুল জোহালা, যে হচ্ছে কি নাচ দেখাচ্ছে সবাইকে, খুব হাস্যরসাত্মক একটা ক্যারেক্টার, রাইসুল জোহালা। ওকে, তারপর আসো আমরা সামনের দিকে যাব। এখানে দেখো যে নবাব সিরাজ রাজধানীতে ফিরে আসতে চেয়েছেন কেন? তিনি আবার পুনরায় সংগঠিত হতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন আবার এসে যদি পুনরায় সংগঠিত হতে পারেন, তিনি হয়তো বাংলাকে বাঁচাতে পারবেন। ঠিক আছে, তার এই ধারণা থেকে তিনি আবার রাজধানীতে ফিরে আসতে চেয়েছিলেন। তারপর দেখো এখানে মীর জাফর 1757 সালের কত তারিখে বাংলার মসনদে বসেন? তিনি 1757 সালের তিনি হচ্ছে কোথায়, কত তারিখে? 29শে জুন। ঠিক আছে, 23শে জুন কি হলো, তোমার যুদ্ধটা হলো। ঠিক আছে, যুদ্ধের পরে তিনি কি 29শে জুন মসনদে বসলেন। ওকে, তারপর দেখো আমরা যদি একটু সামনের দিকে মুভ করি, এখানে আছে হচ্ছে নবাব মসনদে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? এই কথার মধ্য দিয়ে মীর জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে? এটা কি পরনির্ভরশীলতা। ঠিক আছে, মানে সে হচ্ছে নবাব দাঁড়ায় আছে, নবাব কি ক্লাইভের জন্য দাঁড়ায় আছে, সে কি নর্মাল একটা কি কর্মচারী, ঠিক আছে, তার জন্য দাঁড়ায় আছে, বা কর্মকর্তা একজন। দেখো সিরাজউদ্দৌলা নাটকে মূলত বিধৃত হয়েছে কোন জিনিসটা? লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব। ঠিক আছে, লোভ মানে লোভের কাছে পরাজিত হচ্ছে মানুষ, ক্ষমতার কাছে পরাজিত হচ্ছে মানুষ, তারা মনুষ্যত্বকে সে বিকিয়ে দিচ্ছে। তারপর দেখেন মীর জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? নবাব হওয়ার পরে তাকে কি দেওয়া হলো? তাকে বলা হলো যে তোমাকে 24 পরগনার স্থায়ী মালিকানা দেওয়া হলো। ঠিক আছে, 24 পরগনার স্থায়ী মালিকানা দেওয়া হলো, এখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তারপর দেখো এখানে এরপর সিরাজকে হত্যা করতে মোহাম্মদ বেগ অগ্রিম বাবদ কত টাকা নিয়েছিল? সে কিন্তু মোটামুটি অগ্রিম শুরুতেই 5000 টাকা নিয়েছিল। ঠিক আছে, সে অগ্রিম কত নিয়েছিল? 5000 টাকা। ওকে, তারপর দেখো এখানে কি আছে, তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। কোন নবাবের? এখানে হচ্ছে মীর জাফরের। ঠিক আছে, মীর জাফর যখন নবাব হয়েছে তার দণ্ডাজ্ঞা শোনাতে এসেছিল তার ছেলে, এবং সিরাজউদ্দৌলাকে তিনি যখন তিনি আটকাচ্ছিল জেলে তখন এই কথাটা বলেছেন। ওকে, তারপর দেখেন এখানে জামিল সাহেব রায়হানকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করেন, লেখাপড়া শেখান। জামিল সাহেব নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতেন, কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে। অধ্যাপক রায়হান নিচের কোন চরিত্রের সাথে তুলনীয়? এটা অবশ্যই কি মোহাম্মদী বেগ, যে কাকে হত্যা করেছেন? সিরাজউদ্দৌলাকে। ঠিক আছে, সিরাজউদ্দৌলার নানা তিনি কিন্তু মোহাম্মদী বেগকে এনে লালন পালন করেছিলেন। ওকে, এরপর দেখেন আমরা সামনে দিকে যদি একটু যাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুঠির প্রধানকে? এখানে কে? উইলিয়াম ওয়াটস। ঠিক আছে, কাশিম বাজার কুঠির প্রধানকে? উইলিয়াম ওয়াটস। ওকে, তারপর একটু যদি আমরা যাই সামনের দিকে, সিরাজউদ্দৌলার নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? নাটকে কিন্তু প্রায় 8টা দৃশ্যে তার উপস্থিতি বিদ্যমান। ওকে, এই জিনিসগুলো কিন্তু আসে, যেহেতু একবার এসেছে বারবার আসতে পারে, তোমরা একটু পড়ে যাবা। তারপর দেখো সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? সেটা কিন্তু কে? জগৎ শেঠ। জগৎ শেঠ কিন্তু কি ছিল? জৈন ধর্মের অনুসারী ছিল। এটা কিন্তু তোমার শব্দার্থ থেকে এসেছে, শব্দার্থগুলো একটু ভালো মতো পড়তে হবে আমাদেরকে। তারপর দেখেন মীর মর্দান কেমন ছিল? নারী লোলুপ, প্রতারক, দেশপ্রেমিক, দেশদ্রোহী? তিনি কিন্তু অবশ্যই দেশদ্রোহী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ঠিক আছে, তার মৃত্যুতে কিন্তু খুব কষ্ট পায় সিরাজউদ্দৌলা। ঠিক আছে, সো তিনি কি ছিলেন? দেশপ্রেমিক ছিলেন। তারপর দেখো এখানে উই হ্যাভ কাম টু আর্ন মানি এন্ড নট টু গেট ইনটু পলিটিক্স। হোয়াটসের এই কথা ইংরেজদের কি? এটা আসলে এখানে তাতে ইংরেজি কি প্রকাশ পেয়ে? দেখো বাকচাতুর্য অবশ্যই, ছদ্মবেশ অবশ্যই, প্রতারণা। ঠিক আছে, তারা কিন্তু সবগুলাই আছে এখানে। কি হবে? এই ডি নাম্বারটা। তারপর দেখো যে আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, ক্লাইভের এই উক্তিতে প্রকাশ পেয়েছে কি? এটা হচ্ছে তোমার মীর জাফরের প্রতি অনাস্থা, আর হচ্ছে নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা। এখানে তোমার এটা হবে না, বশ্যতা না, সো অ্যান্সার হবে কি আমাদের এইটা। ওকে, তারপর যদি আমরা সামনে যাই, দেখো মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল তার মধ্যে দেখো বাংলার জনসাধারণকে উৎপীড়ন,
দরবারের পদস্থ আমির ওমরাদের মর্যাদাহানি, মতিঝিলের জলসা চিরকালের জন্য ভেঙে দেব। এটা জানায়নি, এটা বাদে কিন্তু বাকি দুইটাকে জানিয়েছিল। সো অ্যান্সার হবে 1 নাম্বারটা, 1 and 2। ওকে, তারপরে দেখো পরবর্তী প্রশ্নে আমরা এখানে কি দেখি। এক রাতে একদল অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। রাহাত সাহেব দয়া পরবশ হয়ে তাদেরকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকের আগন্তুকেরা সিরাজউদ্দৌলা নাটকের কাজের সাথে মানে তোমার ধরো যে মিল রয়েছে, এটা কিন্তু ইংরেজদের সাথে মিল রয়েছে, ঠিক আছে। ইংরেজরা কি এখানে এসে তোমার প্রথমে কি ব্যবসা করতে আসছে, তোমাকে এখানে হেল্প করছে নবাবেরা, এন্ড আলটিমেটলি তাদেরকে কি তাদের কাছ থেকেই তাদের ক্ষমতা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপর দেখো এখানে এই সেম উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়। বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের চেষ্টা, নবাবের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, মির্জাফরের সাথে গোপনে সন্ধি করা। এখানে কিন্তু সবগুলাই হয় আনসার, ঠিক আছে। তাহলে এটা হবে ডি নাম্বারটা। তারপরে দেখো এখানে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যায্য সুবিধা দেওয়ার দাবিতে অনড় থাকায় সুবিধাভোগীদের সহায়তায় অতি আদরের ভাতিজা নাজিমের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয় চাচা কামরুল। উদ্দীপকের চাচা কামরুলের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কার মিল আছে? এটা কিন্তু ঘসেটি বেগম, ঠিক আছে। সে কিন্তু ইংরেজদের সাথে মিলিত হয়েছিল এবং তার ভাতিজা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সে কিন্তু স্টেপ নিয়েছিল। তারপর দেখো সেম উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টিকে ধারণ করেছে সেখানে কিন্তু তুমি দেখতে পারবা। দেখো অপশনের মধ্যে আমরা কি দেখতেছি, এখানে সাম্যবাদ, দেশপ্রেম, স্বার্থান্ধতা, কৃতজ্ঞতা। এটা কিন্তু স্বার্থান্ধতা হবে, নিজের স্বার্থের প্রতি সে কি অটল থেকেছে, ঠিক আছে। এখানে দেখো যে স্বাধীনতার যুদ্ধে গ্রামের এক বাড়িতে আশ্রয় নিয়েছিল আহত কয়েকজন মুক্তিযোদ্ধা। টাকার লোভে বাড়ির মালিক তাদেরকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেয়। সেই থেকে সে বজলুর রাজাকার নামে সকলেই ঘৃণার পাত্র হয়ে আছে। এখানে কার সাথে মিল রয়েছে দেখো, বজলুর রাজাকারের সাথে। এখানে দেখবা যে রায়দুর্লভ, শওকত জং, ক্লাইভ, রাইসুল জোহর, এখানে কিন্তু রায়দুর্লভের সাথে মিল আছে, ঠিক আছে। সে কিন্তু টাকার জন্য লোভী। হ্যাঁ, তারপর দেখো এখানে সেই উদ্দীপকেই বজলু এবং নাটকের চরিত্রে যে জিনিসটার চরম অভাব সেটা কি, সেটা হচ্ছে দেখো নৈতিকতা, এটা না, আত্মসংযম না, দেশপ্রেম। হ্যাঁ, দেশপ্রেমটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপর দেখো যে 71-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সহায়তায় আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায়, অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়, মা বোনদের সম্মানহানি করে এবং ব্যাপক গণহত্যা চালায়। হানাদার বাহিনী অত্যাচার সিরাজউদ্দৌলা নাটকের কি কুঠির সাহেবদের নির্যাতন, এটা কিন্তু মিলে যায় এখানে। সিরাজউদ্দৌলার বর্বরতাও নেই, মির্জাফরের কুটিলতাও নেই এখানে, ঘসেটি বেগমের মসনদ দখল এটাও কিন্তু এখানে নাই, ঠিক আছে। তারপর দেখেন ওকে, সেই উদ্দীপকেই এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ কি? উঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার, এটা হয়। লবণ বিক্রেতার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নবাবের অর্থ আত্মসাৎ, এটা মিলে না। এখানে অ্যান্সার হবে এই দুইটাই, ঠিক আছে। অর্থ আত্মসাতের সাথে কিন্তু মানুষের যে কষ্টটা সেটার সাথে মিল নাই। ওকে, তারপর দেখেন সামনের দিকে, জমিদার কান্ত রায়ের মৃত্যুর পর একমাত্র পুত্র হীরক রায় জমিদারি লাভ করেন। হীরক রায়ের বয়সে তরুণ ও সরল প্রকৃতির মানুষ। সরলতা সুযোগ নিয়ে কাকা তপন রায় অমাত্যদের নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। টের পেয়ে হীরক রায় কঠোর হয়ে ষড়যন্ত্র দমন করেন। দেখো এটা কিন্তু শুনেই বোঝা যাচ্ছে যে কার সাথে বৈপরীত্য আছে, সেটা কি সিরাজউদ্দৌলার সাথে বৈপরীত্য আছে। হীরক রায়ের অমাত্যদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল আছে? তুমি এখানে রায়দুর্লভের সাথে কিন্তু আমরা একটা চরম মিল খুঁজে পাচ্ছি, ঠিক আছে। সে কি টাকার লোভে কিন্তু সে কি করে, ভেতরে ভেতরে প্লট করে। এখানে আমরা সেই উদ্দীপক, প্রশ্ন হচ্ছে হীরক রায় কর্তৃক ষড়যন্ত্র দমন ঘটনাকে স্মরণ করে দেয় কোনটা, সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র? দেখো এখানে আমরা কি কোন জিনিসটাকে আমাদের মনে করায় দেয়, সিরাজের কলকাতা অভিযান এটা হয়, ঘসেটি বেগমের নজরদারি সেটাও হয়, কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেটাও কিন্তু হয়। এখানে কিন্তু সবগুলাই হয়েছে। ওকে, তারপর দেখেন আমরা যদি সামনের দিকে যাই একটু, কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে দীর্ঘদিন এক বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। আনোয়ারের চাচাতো ভাই জামিল সম্পত্তির লোভে আনোয়ারকে হত্যা করতে উদ্যত হয়। জামিলের এই তৎপরতা অন্যায় জেনে বাধা দেয় কালাম। অবশেষে জামিলের হাতে নিহত হয় কালাম। দেখো এখানে উদ্দীপকের কালামের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কাকে তুলনা করা যায়?
এটা হচ্ছে দেখো আমরা কিন্তু শেষে কি বলতে পারি এখানে, দেখো ভাড়া করা বাসায় বসবাস করতেছে কে, কালাম। দীর্ঘদিন এক বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনোয়ারের সাথে কি সম্পর্ক গড়ে ওঠে, আনোয়ারের চাচাদা ভাই কি জামিল আনোয়ারকে হত্যা করতে আসলে এখানে কি বাধা দেয় কালাম। তাহলে এটা আমরা কি দিব বলো, এটা কিন্তু সাফরে হয়। সাফরে কি বাংলায় তোমার হচ্ছে ইয়ে করতে আসছে, বাংলায় তোমার ধরো যে কি বলে এটাকে, তোমার বাণিজ্য করতে আসছে, সে কিন্তু হেল্প করতে আসছিল, ঠিক আছে। তো এখানে কি হবে, অ্যান্সারটা সাফরে হবে। পরবর্তী প্রশ্নে আমরা একটু যাই, সরি ওকে। এরপর দেখো এখানে সেই উদ্দীপকে এরূপ তুলনার কারণ উভয়েই কি, এখানে দেখো কি দেখানো হয়েছে, উভয়েই কিন্তু বহিরাগত, এটা একটা জিনিস। এরপর দেখো স্বগোত্রজন কিন্তু লড়ছে না, ন্যায়ের প্রতিষ্ঠা করতে চেয়েছে, এটা কিন্তু কার কার সাথে পরিচয় আছে, তোমার সাফের সাথে কিন্তু মিল আছে, বহিরাগত প্লাস প্লাস ন্যায়ের প্রতিষ্ঠা করতে চেয়েছে। সো আমাদের অ্যান্সারটা হবে কি 1 আর 3। ওকে, তারপরে আসেন আমরা একটু সামনের দিকে যাই। স্বার্থের কারণে তমাল সাহেবের জীবনে চরম বিপর্যয়ের সময় স্ত্রী পুত্র কন্যা দূরে সরে গেল, অথচ বিশ্বস্ত ভৃত্য আনোয়ার জীবন দিয়ে হলেও তমাল সাহেবের নিরাপত্তা নিশ্চিত করার শপথ নেয়। উদ্দীপকে আনোয়ারের সিরাজউদ্দৌলার সাথে কার মিল আছে, দেখো এখানে কিন্তু আমরা নারায়ণ সিং এর সাথে মিল খুঁজে পাই, ঠিক আছে। নারায়ণ সিং সে রাইসুল জোহালা, সে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সিরাজউদ্দৌলার পক্ষে ছিলেন এবং তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে কথা বলে গেছেন একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, ঠিক আছে। তারপর দেখেন এখানে উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের যে ভাব প্রকাশিত হয়েছে সেটা কোনটা, আমরা কি দেখতে পাই স্বার্থান্ধতা, এটা অনেকেরটা আছে, অনেকে স্বার্থান্ধতা ছিল, ব্যক্তিগত জীবনের বিপর্যয় সেটাও আছে, আত্মীয়তার বন্ধনের শৈথিল্য, এখানে কিন্তু আমরা মোটামুটি সবগুলাই মিল পাই এখানে, ঠিক আছে। তারপর দেখো এখানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা শাসক রাজনীতিবিদ ও কতিপয় বিপদগামী দোসর জনসাধারণের উপর নিষ্ঠুর নির্যাতন চালায় এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এদেশের আপামর জনতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ ব্যবস্থা করে তোলে। উদ্দীপকের প্রথম বাক্য নবাব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রকে ধারণ করে, দেখো এই যে বিপথগামী, হ্যাঁ এরা কারা, এরা হচ্ছে উমিচাঁদ জগৎ সেজেরা, ঘসেটি বেগম লুৎফুন্নেসা এখানে না, কারণ লুৎফুন্নেসা তো ভালো, মীর মর্দান না, মোহনলাল না, ঠিক আছে। এই অ্যান্সারটা হবে কি উমিচাঁদ জগৎ শেঠ। ওকে, তারপর দেখো এখানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা শাসক রাজনীতিবিদ সেই উদ্দীপকের শেষ বাক্যের বিষয়বস্তু নবাব সিরাজউদ্দৌলা নাটকের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে, এদেশের আপামর জনতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, সেটা আমরা দেখতে পাচ্ছি কি হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না, এই লাইনটার সাথে কিন্তু মিল আছে, কিন্তু দুঃখের বিষয় তারা কিন্তু রুখে দাঁড়ায়নি, ঠিক আছে। তারপর দেখেন এখানে ভরসা হলো আর দমাতে পারবে না, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই, এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে, এগিয়ে এসেছে, জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। উদ্দীপকের আলোকে পলাশী যুদ্ধের পরাজয়ের পরে কে জনমত গঠনের মাধ্যমে প্রতিরোধের শেষ চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু শেষ চেষ্টা করেছিলেন কিন্তু খুব বেশি লাভ হয়নি, ঠিক আছে। তারপর দেখি আমরা সামনের দিকে যদি যাই, ভরসা হলো সেই উদ্দীপক উক্ত জনমতের গঠনে ব্যর্থতার মূল কারণ কোনটা ছিল, এখানে কিন্তু দেশপ্রেম কি সংঘ চেতনার অভাব, কেন, কারণ এখানে কিন্তু মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার সিরাজউদ্দৌলার যে সভাসদ তাদের মধ্যেই দেশপ্রেমের অভাব, আর দেশের মানুষের মধ্যে আসলে দেশপ্রেমটা কই থেকে আসবে তাহলে, আর তাদের মধ্যে কি সংঘবদ্ধ যে হতে হবে সেই জিনিসটারও কিন্তু অভাব ছিল। এদেশের বাতাস আমার প্রতিটি বিশুদ্ধ নিঃশ্বাস, কেউ চাইলেই আমার নিঃশ্বাসের বাতাসে বারুদের গন্ধ ছড়াতে পারে না, আমরা তা কিছুতেই হতে দিতে পারি না। উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের কোন তাৎপর্যটাকে বহন করে, দেখো এখানে আমাদের ইংরেজ হটানোর সংকল্প, তারপর হচ্ছে স্বাধীনতা রক্ষার চেতনা, প্রাসাদ ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা, দেশ শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার, এটা কি স্বাধীনতা রক্ষার যে চেতনাটা সেটাকে তুলে ধরা হয়েছে। চরম ব্যবসায়িক বিপর্যয়ের সময় স্বার্থের কারণে রশিদ সাহেবের প্রতি স্ত্রী সন্তানরা মুখ ফিরিয়ে নেয়, অথচ জীবনের শেষ দিন পর্যন্ত রশিদ সাহেবকে সেবা করার শপথ নেয় তার ভৃত্য করিম। উদ্দীপকের ভৃত্য করিম সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে মিল আছে, সেটা কি নারায়ণ সিং। নারায়ণ সিং কি ছিল সিরাজউদ্দৌলার গুপ্তচর, সে কিন্তু একদম শেষ মোমেন্ট পর্যন্ত সিরাজউদ্দৌলার কোথায় গিয়েছে কি করেছে কিচ্ছু কিন্তু জানায়নি, শেষে কিন্তু তার মানে তাকে হতে কিন্তু হত্যা করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো সেই উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের যে ভাব প্রকাশিত হয়েছে সেটা কি, আমরা যদি এখানে দেখতে পাই, দেখো স্বার্থান্ধতা, ব্যক্তি জীবনের বিপর্যয়,
আত্মীয়তা বন্ধন সই ছিল, এটা কিন্তু আগেও একটা বোর্ড এসেছিল, এটা কি অ্যান্সার হবে সবগুলাই। ঠিক আছে, তারপর আসেন আমরা একটু সামনে যাব, সেখানে কি 1971 সালে মুক্তিযুদ্ধে রাজাকার এবং আলবদররা গোপনে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এবং বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়ন করে। উদ্দীপকের রাজাকার আলবদরদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন সাদৃশ্যপূর্ণ চরিত্র আছে? দেখো এর মধ্যে আলবদর কারা হবে? অমিচাঁদ, মির্জাফর, রাজবল্লভ, এরাই। ঠিক আছে, এখানে কিন্তু সবগুলাই এরকম রাজাকার টাইপ। ওকে, তারপর দেখো 1971 সালের মুক্তিযুদ্ধে রাজাকার ও আলবদররা গোপনে সেম উদ্দীপক এবং সিরাজউদ্দৌলা নাটকের মূল বিষয়টা কি? এখানে মানে দুই জায়গায় আসলে কি বিষয় তুলে ধরা হয়েছে, সেখানে কি আমাদের দেখতে পাই পরাধীনতা না, স্বার্থপরতা না, ঈর্ষাঘাতকতা হয় না, আসলে মেইনলি বিশ্বাসঘাতকতা। এটা কিন্তু একদম মানে অ্যাকচুয়াল মিনিংটা দেয় আমাদের এখানে। ঠিক আছে, তারপর আসেন আমরা যদি সামনে যাই একটু, মনসুর, অপু, তাহের সহ মোট 12 জন মিলে নিজেদের উন্নতির জন্য একটা সমিতি গঠন করে। সবাই প্রতি মাসে 500 টাকা করে তাহেরের কাছে জমা রেখে কিছুদিন পর তাহের সব টাকা নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকের তাহের সিরাজউদ্দৌলা নাটকের কার প্রতিনিধি? এটা কি মীর জাফর। হ্যাঁ, মীর জাফর কিন্তু এমন কাজ করেছে সিরাজউদ্দৌলার সাথে। ঠিক আছে, তারপর দেখো উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকের কোন বিষয়টি ফুটে উঠেছে? সেটা কি? বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, সব জায়গায় এখানে কি উদ্দীপক একটু আগে দেখেছিলাম আমরা যে সে বিশ্বাসঘাতকতা করেছে, টাকা নিয়েছে। এদিকে মীর জাফরও কিন্তু সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আলবদর আলেন্দে ছিলেন চিলির সালভেদর আলেন্দে ছিলেন চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। 1973 সালে দেশের সেনাবাহিনী তাকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে আলেন্দো কর্তৃক নিয়োগপ্রাপ্ত জেনারেল পিনোচেট। সেখানে দেখো পিনোচেটের সাথে কার মিল আছে? এখানে অবশ্যই সবচেয়ে বেশি মিল কি? মীর জাফরের আছে, কারণ মীর জাফর কি ছিল? তিনি সিরাজউদ্দৌলা কি ছিল? সেনাপতি। ওকে, তারপর দেখো সেই উদ্দীপকে উভয় চরিত্রের মধ্যেই সাদৃশ্যগত বৈশিষ্ট্য কোনটা? ক্ষমতা লিপ্সু আছে। ঠিক আছে, এরপর কি আছে? বিশ্বাসঘাতকতা আছে। ওকে, কাপুরুষতা আসলে এখানে নাই, এটা এই দুটো জিনিস আসলে মেইনলি হয় এখানে। 1 আর 2 হবে, যেটা তোমার আমরা যে এখানে একটা বানাতে পারি। আচ্ছা দেখো একটু মুছে আমি জিনিসটাকে, দেখো এখানে উভয় যে চরিত্র এখানে, ঠিক আছে, এখানে কি আছে? দেখো ক্ষমতা লিপ্সু মানে ক্ষমতার প্রতি ভালোবাসা তো আছেই, বিশ্বাসঘাতকতা তো আছেই, আর এখানে তোমার কাপুরুষতাটাকে খুব বেশি কিন্তু উঠে আসে না এখানে। ঠিক আছে, এখানে এই দুইটা জিনিসই হয়, সেন্সার হবে এইটা। 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবকে ধানমন্ডির বাসায় তোমার হত্যা করা হয়। কিছু মানুষ এই কাজটা করে, এন্ড শেখ মুজিব বিশ্বাসই করতে পারেনি যে কেউ তাকে মারতে পারে। সেখানে কার সাথে মিল পায়? এটা হচ্ছে মোহাম্মদী বেগ। ঠিক আছে, মোহাম্মদী বেগের সাথে এখানে মিল পাওয়া যায়। এই উদ্দীপকে আপাতত সামনে প্রশ্ন আসবে না। ওকে, আমি এই জন্য এই জিনিসটা তাড়াতাড়ি টাইম দিলাম না, তোমরা আমাকে আবার কি নাকি বলে ফেলো। আমি দোসরকে দেখো, শামসুজ্জামানের বাবা অনাথ হাবিবকে লালন পালন করে। শামসুজ্জামানের সঙ্গে তার চাচা মোতালেবের বিরোধ বাঁধলে অর্থের জোরে মোতালেব নির্দেশে হাবিব শামসুজ্জামানকে হত্যা করে। উদ্দীপকের হাবিবের মধ্যে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রে মিলে? ঠিক আছে, এটা কি? মোহাম্মদী বেগ। অবশ্যই মোহাম্মদী বেগ কি সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে, অথচ তার বাবা কিন্তু তাকে পালন করেছিল। ওকে, সেই উদ্দীপকে দেখো সাদৃশ্যের কারণ হলো উভয়ে কি? উভয়ে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো কৃতঘ্ন। অবশ্যই উভয়ে কিন্তু এখানে কৃতঘ্ন হয়। ক্ষমতালোভী উভয়ে, সেটাও কিন্তু হয়। তারপর দেখো উভয়ে কি? অর্থলোভী। কৃতঘ্ন কি? যে মানে উপকারী, যে অপকার করে, তাই না? সেখানে অ্যান্সার কয়টা হবে? সবগুলা এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখেন এখানে 1975 সালের 15 আগস্ট দেশি বিদেশি চক্রান্তে শেখ মুজিবকে হত্যা করেছে। আর এখানে শেখ মুজিবের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কার সাথে মিল আছে? অবশ্যই কি? সিরাজউদ্দৌলার সাথে। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে আছে সেম উদ্দীপকের খন্দকার মোশতাক এবং সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফরের উদ্দেশ্য কোন অর্থে অভিন্ন? মানে কোথায় মিল আছে? কি ব্যক্তি স্বার্থ উদ্ধার, মানে ব্যক্তি স্বার্থ নিয়ে কিন্তু দুজনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, তারপর আসেন সামনে যাই। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? এটা তো অবশ্যই সিরাজউদ্দৌলা। ঠিক আছে, মানে একদম কেন্দ্রীয় যে ক্যারেক্টারটা সেটা। তারপর দেখেন সেম উদ্দীপকে মীর জাফরের ক্ষেত্রে প্রযোজ্য হলো এখানে কি? মানে মীর জাফর কোনটা এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে ক্ষমতা লোভী ও পরশ্রী কাতর।
তিনি অবশ্যই ক্ষমতালোভী, পরশ্রীকাতর, তিনি ক্ষমতালোভী চেয়েছেন এবং অন্যের যে স্ত্রী ব্রিটিশদের সাথে থেকেছেন তিনি, তারপর কূটকৌশলী এবং ব্যক্তিত্বশালী, এইটা কিন্তু হয় না, সুযোগ সন্ধানী এবং ষড়যন্ত্রকারী। সো এখানে 1 আর 3 এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে। তারপর আসেন আমরা সামনে যাই একটু। এখানে বিত্তশালী আশিক চৌধুরী তারা একমাত্র সন্তান জামিল চৌধুরীও সম্পদে দেখাশোনার জন্য নাসির মিয়াকে পরিবারের একজনের মতো স্থান দেয়, কিন্তু চৌধুরী সাহেবের মৃত্যুর পরে নাসির মিয়ার সম্পদের লোভে ক্ষমন্ত জামিল চৌধুরীকে হত্যা করে। সেখানে দেখো কোনটা হবে অ্যান্সার। অবশ্যই নাসির মিয়ার সাথে মিলকার মোহাম্মদী বেগের, সে কি নবাবকে হত্যা করেছে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। সেই উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে পরিণতি কি? আসলে দুইটা পরিণতি কি? করুণ এবং যন্ত্রণাদায়ক। ওকে, সো এটা একটু দেখবো আমরা। তোমাদের পরীক্ষা খুব সামনে এসেছে, 25 ব্যাচ, তাই হয়তো একটু ফাস্ট করছি যাতে তোমরা একটু ফাস্ট দেখতে পারো, তোমাদের টাইম যাতে একটু বেঁচে যায়। তোমাদের সাজেশন দেবো কি একটা, তোমরা 2x দিয়ে ক্লাসটা দেখবো। আমি কিন্তু ক্লাসের মাঝে যেন কোনো এক্সট্রা কথাবার্তা বলি নাই। রাস্তায় কুড়িয়ে পাওয়া মিঠুকে এনে নিজের সন্তানের মতোই লেখাপড়া শেখান নিয়াজের মা, বিয়ে দিয়ে সংসারও সাজিয়ে দেন তিনি। অথচ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটি জের ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু। উদ্দীপকে মিঠুর সাথে কার মিল আছে? অবশ্যই কার সাথে? মোহাম্মদী বেগের সাথে। মোহাম্মদী বেগ নিয়ে কিন্তু প্রশ্ন প্রতি বছরই প্রায় আসবে, ম্যাক্সিমাম বোর্ডই। উদ্দীপকের সাথে দেখো উল্লিখিত প্রতিনিধিত্বের কারণ কি? বিশ্বাসঘাতকতা। আসলে এখানে ঠিক আছে, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে বিশ্বাসঘাতকতাটা আছে আমাদের কিন্তু শেষ। এন্ড যারা এবার এইচএসসি 25 ব্যাচ আছো, যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের কিন্তু ভার্সিটি বিজয় নামে যে কোর্স আছে, এই কোর্সে কিন্তু ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তোমরা একটু মানবিক বিভাগ পরিবর্তনে যারা আছো আমাদের ডিটেইলস গুলো একটু দেখতে পারো, আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা আমাদের কোর্সে অবশ্যই ভর্তি হতে পারো এইচএসসি পরপরই। যে কোনো প্রয়োজনে এই নাম্বারে কল দিবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। টাটা। আসসালামু আলাইকুম, এইচএসসি 25, 26, 27 ব্যাচ, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য আজ আমরা আলোচনা করব আমাদের লাল সাল উপন্যাসের যে টপ 100 এমসিকিউ আছে সেটি। এই ক্লাসটা করলেই ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষা বলো বা তুমি এইচএসসি পরীক্ষা বলো, যেখানে এমসিকিউগুলো আসে তুমি ইনশাল্লাহ সবগুলো অ্যান্সার করতে পারবে। তাহলে আসো আমরা শুরু করি। দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল আমরা জেনেছি আমাদের যে কবি পরিচিতি আছে সেখানে কি? প্যারিস। ঠিক আছে, সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটা? সেটা ছিল কোথায়? প্যারিসে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের একটা জিনিস আমরা জেনে নিলাম যে আমাদের এইচএসসি বা যেখানে যে কোনো পরীক্ষাতে ভালো করার জন্য কি কি কবি পরিচিতি আর হচ্ছে পাঠ পরিচিতি খুবই ভালো মতো পড়ে থাকা লাগবে। ঠিক আছে, এমসিকিউ এর জন্য অ্যাটলিস্ট কবি পরিচিতি আর পাঠ পরিচিতি। ওকে, তারপর আসো আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই। এখানে দেখো কি আছে, লাল সালু কি ধরনের উপন্যাস? দেখো এখানে আমরা অপশনগুলো আগে দেখব, কারণ এই ধরনের প্রশ্নে কিন্তু একটু ডাউট হওয়ার চান্স থাকে। এখানে কি আছে? ধর্ম আশ্রিত, তুমি কিন্তু তোমার মন চাইতে পারে হ্যাঁ আমি এটা দেখাই। সমাজ সমস্যামূলক, এটাও কিন্তু তাকাতে মন যাবে। আঞ্চলিকটা হয়তো তুমি দেখাবা না। ঠিক আছে, আঞ্চলিকটা হয়তো তুমি স্কিপ করে যাওয়া, যেটাকে বাদ দিতে পারবা, ডিরেকশন করতে পারবা। ঘটনা নির্ভর, এটা আমরা বাদ দিতে পারবো। সো এই দুইটার মধ্যে আমরা কোনটাকে পিক করব? দেখো, লাল সালু উপন্যাসে কি বেশ কয়েকটা সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়েছে, কিন্তু এটা ধর্ম আশ্রিত কিন্তু তুমি বলতে পারো না। ঠিক আছে, সো আমাদের অ্যান্সারটা কি হবে? সমাজ সমস্যামূলক। ওকে, তারপর আসো আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখানে দেখো, মজিদ কিভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে? দেখো এখানে অলৌকিক ক্ষমতা বলে, এটা কিন্তু হয় না আসলে। সে কিন্তু তার কিন্তু অলৌকিক কোনো ক্ষমতাই ছিল না, যা ছিল সম্পূর্ণ কি? ধান্দাবাজি। সবার সাথে ভালো ব্যবহার করে এটাও কিন্তু করে না। সে অনেককে শাস্তি অঢেল অর্থ প্রতিপত্তি জোরে না, তার কিন্তু অঢেল অর্থ প্রতিপত্তি ছিল না, সেটা কিন্তু ব্যাপারীর কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল। সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে, হ্যাঁ এটাই কারণ কি? দেখো, সে কিন্তু সকলকে একটা অন্ধবিশ্বাসের মায়াজালে আচ্ছন্ন করে রেখেছিল। তারপর আসি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো, কিন্তু দেশটা না কেমন মরার দেশ, এটা বলার কারণ কি? কারণ মানুষহীন বলে না, মানুষ তো আছে অনেক। ধর্মহীন বলে না, ধর্ম তো একদম অনেক, মানে প্রচুর। ধর্মের চেয়ে ধর্মের টুপি বেশি, তাই না? দেখো, কর্মহীন বলে না, কর্ম আছে কিছু বাট কম। শস্যহীন বলে, একদম ডিরেক্ট লাইন। সো তোমার কি করতে হবে? মেইন যে লাইনগুলো আছে নাটক উপন্যাসের, যে মেইন লাইনগুলো আছে, মেইন লাইন, তোমরা যারা ক্লাসটা ঠিক মতো করো না, এমসিকিউটা ক্লাস করতে শেষে এসেছো, বা যারা ক্লাসটা করা দরকার, তারা কিন্তু আমাদের অন্বেষণ এরও চ্যানেলে
আমাদের ইউটিউবে যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছো, অন্বেষণ এডু, ঠিক আছে, ইউটিউবে গিয়ে তুমি সার্চ দিবা জাস্ট লাল সালু উপন্যাস অন্বেষণ এডু, দেখবে এসে পড়বে। তখন তুমি হচ্ছে দেখে ক্লাস আছে, সেখানে মেইন লাইন আমরা আলোচনা করেছি, প্লাস আমাদের একটা নোট আছে, সেই ক্লাসে তুমি কমেন্টে একটা পিডিএফ পেয়ে যাবা, সেটা পড়লেও কিন্তু তোমার কভার হবে শেষ মুহূর্তে, ঠিক আছে। তারপর আসেন সামনে, যে এখানে দেখেন লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন, মরার দেশ। বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, মরার দেশটা কোন কনটেক্সটে বলছিল ওই কনটেক্সটে যে দেশে অনেক কিছুই আছে কিন্তু কি নেই, শস্য নেই, মানুষের খাবার দাবার নেই, ঠিক আছে, তাই না? লোকশূন্যতা না, শিক্ষাহীনতা না, হৃদয়হীনতা না, এটা কি শস্যহীনতা। শস্যটাকে এখানে খুবই মানে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ এই শস্যহীনতার জন্যই কিন্তু মানুষ সবকিছু করছে আলটিমেটলি, ঠিক আছে। সরি, একটু ঠিক করে নিই আমি এটা। আচ্ছা দেখো এখানে যে অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, কেন? মানে তারা কেন হচ্ছে অতি সন্তর্পণে ধানের ফাঁকে আস্তে আস্তে চালাচ্ছে, এখানে কিন্তু একটা কনটেক্সট আছে। দেখো শুরুতেই কিন্তু তাহেরা কাদের কি করছিল, তারা মাছ ধরছিল। কোথায়? তারা কিন্তু সেখানে মাছ ধরছিল, তখনই কি মজিদ আসে, ঠিক আছে, একদম প্রথম যে নাটকে একটা সিন দেখো, এখানে ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে দক্ষ শিকারী বলে ধান খেতে নৌকা চালানোর অসুবিধার জন্য সতর্কতার মান নেই বলে। এটা কিন্তু ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে, কেন? ঢেউ বা শব্দ হলে কিন্তু কি মাছ চলে যাবে, তাই না? মাছ কি তোমার হচ্ছে সতর্ক হয়ে যাবে, ওকে, মাছ যাতে সতর্ক না হয়, মাছ যাতে সতর্ক না হয় সেই জন্য কি তারা এই কাজটা করছে, ওকে। সো তোমাদের কিন্তু আসলে যারা এইচএসসি 26-27 আছো, তোমাদেরকে আমি সাজেস্ট করবো, পরীক্ষা যেহেতু অনেক দেরি আছে, তোমরা নাটক উপন্যাসটা পড়ে ফেলো, হ্যাঁ। তোমরা হচ্ছে শেষ মুহূর্তের জন্য এরকম অপেক্ষায় থাকবে না যে আমি শেষ মুহূর্তে একটা ক্লাস করে নিব, হয়ে যাবে, এটা উচিত না আসলে, ঠিক আছে। তারপর দেখো, লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রাম কোন দিকে, এটা কিন্তু ডিরেক্ট বলা আছে যে তোমার হচ্ছে লাল সালু উপন্যাসে মতিগঞ্জে যে সড়কটা আছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে কি মতিগঞ্জে যে সড়কটা যাচ্ছে, এইখান থেকে তোমার গ্রামটা কোন দিকে, ধরো এটা হচ্ছে এদিকে যাচ্ছে, এটা ধরো উত্তর দিক, ঠিক আছে, ম্যাপ অনুযায়ী আমরা ধরলাম এটা কি উত্তর দিক। সো মতিগঞ্জের সড়কটা কোন দিকে, উত্তর দিকে, ঠিক আছে। তুমি হচ্ছে এখান দিয়ে তুমি সড়কটা থেকে জাস্ট উত্তর দিকে মুভ করবা, ওকে। তারপর আসি আমরা পরবর্তী প্রশ্নে যাব। মোহাম্মদনগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? মসজিদ কিন্তু তার আগে কই ছিল, গারো পাহাড়ে ছিল, ঠিক আছে, একদম ডিরেক্ট লেখা আছে। আওয়ালপুরে না, কারণ কি আওয়ালপুর হচ্ছে কি বাসার গ্রামটা, ওকে। নোয়াখালীতে না, নোয়াখালীর কনটেক্সটে লেখা হয়েছে, করিমগঞ্জেও না, ওকে, করিমগঞ্জে কি হাসপাতাল। আচ্ছা তারপর দেখো এখানে লাল সালু উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত? হাঁপানি রোগে আক্রান্ত কিন্তু এখানে কি সলোমনের বাপ, ঠিক আছে, সলোমনের যে বাপ সেই কিন্তু কি হাঁপানি রোগে আক্রান্ত। উপন্যাসে কিন্তু ডিরেক্ট একদম বলা হয়েছে একটা লাইন যে কে হাঁপানি রোগে আক্রান্ত, সলোমনের বাপ। এখানে দেখো লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধকে, এ অশীতিপর বৃদ্ধ প্লাস আরেকটা জিনিস যে হাঁপানিতে আক্রান্ত, আরেকটা জিনিস কি হচ্ছে হাঁপানিতে আক্রান্ত, সেটাকে সলোমনের বাপ, ঠিক আছে। সলোমনের বাপকে নিয়ে এই দুটো প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে, যে অশীতিপর বৃদ্ধকে আর হচ্ছে তোমার হাঁপানি রোগে আক্রান্তকে, ওকে। তারপর আসেন সামনে যাই আমরা। আচ্ছা পরবর্তী প্রশ্নে এখানে দেখো যে লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? দেখো এটা কিন্তু একদম ডিরেক্ট বলা হয়েছে যে যখন রহিম তোমার হচ্ছে যখন তোমার মজিদ রহিমাকে বিয়ে করার পরে সে যখন দেখে যে রহিমা একদম চালচলন একদম খুবই মানে সে শব্দ করে হাঁটছে মাটিতে, সে মানে অনেক মানে প্রাণচঞ্চল একজন মহিলা, তখন বলেছিল যে হ্যাঁ রহিমা যখন মাটিতে হাঁটে, ঠিক আছে, রহিমা যখন মাটিতে হাঁটে তখন কি একদম মাটিতে আওয়াজ হয়, ঠিক আছে। তখন সে বলে যে এইভাবে হাঁটতে হয় না, এ মাটি গোসা করে, রাগ করে, ঠিক আছে, এভাবে হাঁটো না তুমি, আর এসব কথা বলে রহিম। তারপর দেখো পরবর্তী প্রশ্নে এখানে কি বলেছে, লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন? এখানে কিন্তু ডিরেক্ট একটা লাইন যে মাজারটি দেখতে কি মাছের পিঠের মতো। ধরো কে মাজার কি নর্মালি তোমার ধরো যে এই সাইড থেকে দেখলে কি ধরো এমন থাকে, তাই না,
ধরো যেরকম টাইপ থাকে, ধরো যেরকম লাল সালু দিয়ে আটকানো একটা মাজার, ঠিক আছে। আর মাছ নর্মালি কেমন থাকে, ধরো যে মাছগুলো এমন হয়, ধরো যে এটা একটা মাছ, ঠিক আছে, আমি একা কিন্তু খুবই খারাপ, ধরো যে এটা একটা মাছ, ঠিক আছে, ধরো এরকম একটা মাছ, তো এইটাকে যদি তুমি মাছের পিঠ ধরো, এই পার্টটাকে, হ্যাঁ, তুমি একটা মিল কিন্তু একটা পাবা মাজারের সাথে, ঠিক আছে। সেই কারণে কি বলেছে, মাজারটি দেখতে কেমন, মাছের পিঠের মতো। ওকে, তারপর এখানে দেখেন কলমা জানো মিয়া, প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল, সেটা বলেছিল হচ্ছে দুদু মিয়াকে, ঠিক আছে। দুদু মিয়াকে সে কি বলছিল, তুই কলমা জানো মিয়া। দুদু মিয়া তো ধরো খালি একটা কথাই, যে খাইবার পাই না আমি, যে খাইবার পাই, মানে সে হচ্ছে ধরো কিছু হইলেই খালি কি খাইবার পাই না, মানে সে খাবার যে পায় না এই জিনিসটাকে সে বারবার খালি তুমি যাই বলো না কেন তাকে, এই ভালো আছো, আমি তো খাইবার পাই না, মানে তার সেম কথা বারবার, ঠিক আছে। সে দুদুমে বলছিল কি, যে তাকে জিজ্ঞাসা করছিল মজিদ কলমা জানে কিনা। ওকে, তারপর দেখো যে লাল সালু উপন্যাসে কোচ বিদ্ধ হয়ে নিহত হয় কে, এটা কিন্তু একটা লাইন লেখা আছে যে কোচ বিদ্ধ হয়ে নিহত হয়েছে কে, সমীর উদ্দিন। সমীর উদ্দিন কোচ বিদ্ধ হয়ে নিহত ছিল কীভাবে, ধরো যে গ্রামে তো জমি জমা নিয়ে খুব ইয়ে হয়, ঝামেলা হয়, তোমার যে সমস্যা লেগেই থাকে, ঠিক আছে, একটু জমি নিয়ে মেরে ফেলে। সো কোচ জিনিসটা কি, তোমার ধরো যে এরকম মাছ ধরার কিছু জিনিসপত্র আছে না, যে এরকম, এগুলো হচ্ছে তোমার লোহা টাইপ, ঠিক আছে, এরকম একটা টাইপ হয়, আর তোমার ধরো যেরকম একটা থাকে, এরকম একটা ইয়ে থাকে, চোখা থাকে, এই টাইপ জিনিস কিন্তু তোমার কোচ বলে। সো এই কোচবিদ্ধ হয়ে নিহত কীভাবে হয়েছিল, ধরো এগুলো তো মাছ ধরার জিনিসপত্র, ঠিক আছে, মেইনলি কি মাছ ধরা বা এইসব কাজে ইউজ করা হয়। সো তোমার এই কোচগুলো ইউজ করে তোমার যখন ঝগড়া টগড়া লাগে তখন কি একদম বিধিয়ে দিয়েছিল, এটা লেগেই কি নিহত হয়েছে কে, সমীর উদ্দিন, ঠিক আছে। সমীর উদ্দিন নিহত হয়েছে কীভাবে, কোচবিদ্ধ হয়ে। তারপর দেখো এখানে ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে, সেটা কি, তোমার ধরো ছেলেমেয়েরা তোমার কি, তোমার দেখবা যে নর্মালি গ্রামের যে মক্তবগুলো আছে, ঠিক আছে, মক্তব বা মসজিদের মক্তব, তোমার ধরো যে ফজরের নামাজের পরপর, একদম ফজরের পরপর যে মক্তবগুলোতে দেখবা যে সাউন্ড হয় খুব জোরে জোরে, কি আলিফ বা তা, তারপর রিকমান শুরু পড়তেছে, এটা কে বলে, কি আমসিপাড়া বলে। এটা কখন হয়, এটা নর্মালি ভোরে হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে কি ভোরে, একদম ফজরের নামাজের পরপর। তারপর দেখো এখানে ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করতো কে, কি রহিমা। যখন রহিমার বর্ণনা দেওয়া হয়েছে, হ্যাঁ, যে রহিমা কেমন, রহিমা হচ্ছে মজিদ আর গ্রামবাসীর মধ্যে একটা চোখ মিলবন্ধন। তারপর আর অনেক কথা বলার টাইম একটা কথা কিন্তু বলেছিল যে রহিমা কি ছোটবেলায় এই কাজগুলো করতো। ওকে, তারপর দেখেন পরবর্তী প্রশ্নে, মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র, এই যে বললাম যেটা, যে মোহাম্মদনগর যে গ্রামটা, এই গ্রামের বাকি যে মহিলারা আছে তাদের সাথে মজিদের যোগসূত্র কীভাবে, রহিমার মাধ্যমে। রহিমা কি মজিদের স্ত্রী, সো কিছু হয়ে তারা কী করে, মজিদের স্ত্রীর কাছে বায়না ধরে যে আমাকে এই হেল্প করো, ওই হেল্প করো, হ্যাঁ, মজিদ তুমি তো একমাত্র মজিদের কাছে পৌঁছাতে পারো, সো এইসব। তারপর দেখেন সামনে যদি যাই আমরা একটু, এখানে দেখেন যে রহিমাও কেঁপে কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। লাল সালু উপন্যাসে উদ্ধৃতিতে রহিমার ভয়ের কারণটা কি, দেখো রহিমার ভয়ের কারণ হচ্ছে এখানে কি আছে, মজিদের নিষ্ঠুর আচরণ। মজিদ কিন্তু মাঝে মাঝে নিষ্ঠুর আচরণ করে অনেকের সাথে, সেটাকে ভয়ের কারণ হিসেবে দেখায় নাই, ঠিক আছে, সেটাকে ভয়ের কারণ হিসেবে দেখায় নাই। ধরো যে আচ্ছা, এখন ভালো লাগতেছে আরো দেখতে। আচ্ছা দেখো, তারপরে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, এটাও কিন্তু দেখায় না এভাবে। জমিলার বেপরোয়া আচরণ, এটাও না। এটা কি মাজারের ঐশী শক্তির যে কল্পনা, মানে মাজারের যে একটা তোমার শক্তি আছে, মাজারের যে একটা তোমার অন্যরকম এনার্জি আছে, পাওয়ার আছে একটা, ঠিক আছে, সেইটা কল্পনা করেই কিন্তু কি রহিমাও কেঁপে কেঁপে ওঠে, যে মাজার, তানি তো একদম মাজারের মানুষ, হ্যাঁ, সো তাকে ভয় পাইতে হবে, এরকম একটা সিচুয়েশন। তারপর দেখেন আমরা যদি সামনে যাই, অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটি জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। লাল সালু উপন্যাসে এটা কে বিশ্বাস করে না, এইটা হইতেছে তোমার তাহেরের বাপ, ঠিক আছে। তাহেরের বাপ কেন বিশ্বাস করে না, হাসনির মা, এটার কনটেক্সটটা হচ্ছে কি, তোমার ধরো যে হাসনির মার সাথে, ঠিক আছে, হাসনির মার সাথে, তো হাসনির মা যখন তাদের বাবা মায়ের যে ঝগড়াটা, বাবা মায়ের ঝগড়ার কথাটা বলে দেয় গিয়ে মজিদকে, ঠিক আছে, সো মজিদকে তো বুঝতেই পারে যে সেই বাড়িতে কাজ যাওয়া আসা আছে, এই তোমার তাহের কাজের বাপ এটা বুঝে কি হবে, কারণ ওই বাড়িতে যাওয়া আসা একজন লোকেরই আছে, হাসনির মা, ঠিক আছে, হাসনি কিন্তু ছেলে, ঠিক আছে, তোমরা অনেকে কিন্তু হাসনি নাম দেখে ভাবতে পারো যে মেয়ে, কিন্তু হাসনি কিন্তু একটা নর্মাল ছেলে। কেন, তোমার কিন্তু একটা ডিরেক্ট কিন্তু একদম লেখা আছে, ঠিক আছে, তুমি দেখবা যে একটা পার্টে তোমার হচ্ছে যে লেখায় আছে যে কেমন মোটা তাজা পোলা,
মানে তোমার হচ্ছে যে রহিমা কিন্তু বলে একটা ইয়েতে সিনে যে কেমন মোটা তাজা বলা, মনে হয় হাসুনের আমি পোষ্য রাখি। ঠিক আছে, সো এখানে তাহেরের বাপ হবে এটা। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, দেখো কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড জ্বলে ওঠে অন্তর, উক্তিটিতে কার অন্তর জ্বলে ওঠার কারণ বোঝানো হয়েছে? সেটা হচ্ছে কি তাহেরের বাবার। সেটা কি, তাদের হচ্ছে গ্রামের কোনো একটা টাইমে, ঠিক আছে, যে এরকম একটা কথা উঠছিল যে তাহেরের যে মা, হ্যাঁ, তার ঘরে অন্য কোনো পুরুষ ঢুকেছিল, এরকম একটা কনটেক্সট। কিন্তু এটা সে জানে মিথ্যা, তাহেরের বাবা, তাও স্টিল তার অন্তরটাকে জ্বলে ওঠে। ওকে, এই কথাটা শোনার পরে। তারপর আসলে আমরা যদি একটু সামনের দিকে মুভ করি, দেখো এখানে যে উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করে, মানে কার মৌত? এখানে মৌত মানে কি? মৌত মানে হচ্ছে এখানে মৃত্যু। ঠিক আছে, মৌত মানে কি? মৃত্যু। সো কে এখানে মৃত্যু কামনা করছে? এখানে মৃত্যু কামনা করছে হচ্ছে তোমার হাসুনির মা। হাসুনির মা কেন? কারণ হাসুনির মা কেন মৌত কামনা করে? যাতে সে হচ্ছে ঝগড়া দেখতে পারে না, বাবা মায়ের যে ঝগড়াটা, ঠিক আছে, তার যে বাবা মা এই বৃদ্ধ বয়সে, হ্যাঁ, বাবা মায়ের যে ঝগড়াটা, তার বাবা মায়ের যে বৃদ্ধ বয়সে যে ঝগড়াটা, সেটা কি সে সহ্য করতে পারে না। সে সেজন্য বলে কি যে ওনাকে কোন আমার যাতে মৌতের জন্য দোয়া করে, এরকম একটা কথাবার্তা সে বলছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই যদি আমরা, এখানে গিয়ে দেখতে পাবো, দেখো এখানে হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন? সেই কথাটা কি ঘরের বাইরে কথা বলায়। দেখো সীমা লঙ্ঘনও না, আদেশ অমান্য না, মসজিদের বাইরে যাওয়ার জন্য পিটায় না, মেইনলি ঘরের কথা বাইরে বলায়। ঘরের কোন কথা বলেছে? তার আর তার স্ত্রীর মধ্যে যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার ব্যাপারটা সে কি মসজিদের সাথে শেয়ার করে, ব্যাপারটা, ঠিক আছে, রহিমার সাথে শেয়ার করে যে ব্যাপারটা কি খুব খারাপ হয়ে যেতেছে, হ্যাঁ। সো এই কারণে কিন্তু তাকে প্রচুর পিটায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? এটা হচ্ছে কি তাহের কাদেরের বাপের। কেন? কোন কনটেক্সটে? যখন তাকে নিয়ে বিচার বসানো হলো, তাকে নিয়ে কি বিচার বসানো হলো, ঠিক আছে, তারপর তাকে কি অপমান করা হলো। ওকে, সো এইসব টাইমের পরে কিন্তু তার মানে একদম বাজে অবস্থা, যে তার ভেতরে কিন্তু একদম ক্রোধের আগুন, তারপরে কিন্তু সে সুইসাইড করে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে ঢেঙা বুড়ো কার কথায় বিভ্রান্ত হয়? ঢেঙা বুড়ো কিন্তু মসজিদের কথা বিভ্রান্ত হয় যখন তার বিচার কার্য শুরু হচ্ছে, ঠিক আছে, গ্রামের যে বিচার কার্য, সেই বিচারের টাইমটাতে কিন্তু মানে সে মসজিদ কিন্তু শুরুতে এসেই কেমন যেন উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। কিছু কিছু মানুষ আছে না, যে তোমার সামনে এসেই ধরো যে একটু উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে, তুমি খুবই অকওয়ার্ড হয়ে যাবা, সেরকম সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে আর কি। তারপর দেখো, তুমি কি হরফ করে বলতে পারো যে তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্ন করেছিল কে? মজিদ করেছিল। কাকে করেছিল? তাহের কাদেরের বাপকে। তাহের কাদেরের বাপকে, যখন তার বিচার কার্য হচ্ছে, যখন হাসুনির মা বিচার দেওয়ার পর তখন বলেছিল আর কি, ঠিক আছে। ওকে, তারপর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে? এটা এসেছিল ৫ম হিজরি সনে, ঠিক আছে। কত সনে? ৫ম হিজরি সনে। এটা একদম ডিরেক্ট একটা লাইন, যখন মজিদ বিচার কার্যটা করে তখন কিন্তু তিনি মানে এই কথাবার্তাগুলো বলে। তারপর দেখো, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মজিদের। উক্তিটি কে করেছিল? মজিদ, ঠিক আছে। তারপর দেখো আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে? এখানে খেলোয়াড় হচ্ছে তাহের কাদেরের বাপ, ঠিক আছে। খুবই আইরনি করে একটা লাইন লিখেছিল, তাহের কাদেরের বাপ। মেইনলি কি যে তোমার তাহের মানে কাদেরের বাপ ভার্সেস কি তাদের মা, তারা কি প্রচুর একটা যুদ্ধ, একটা ক্ষেত্র, কুরুক্ষেত্র লেগে থাকতো না তাদের। কিন্তু যখন খেলোয়াড় চলে গেছে, মানে কি একজন মারা গিয়েছে, এখন খেলবে কার সাথে? সে চুপচাপ এখন বসে থাকে, তাদের কাজকর্ম নাই। তারপর দেখো, লাল সালু উপন্যাসে ঝড় এলেই হই হই করার অভ্যাসকার? এটা হচ্ছে হাসুনির মার। সে হচ্ছে কি ঝড় এলে একদম হই হই করে, যত যা আছে মানে মুরগি টুরগি সব ঘরে নেয়, এরকম আর কি। সে খুবই মানে তাকে কিন্তু একটু প্রাণচঞ্চল একজন মহিলা হিসেবে দেখানো হয়েছে উপন্যাসে।
আচ্ছা, তারপর দেখো লাল সালু উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটিকে ঔপন্যাসিক কিসের সাথে তুলনা করেছেন? সিদ্ধ ধানের যে ভাপটা, ঠিক আছে, ভাপটা কেমন, তোমার তো ধান যখন সিদ্ধ করা হয়, ধান সিদ্ধ করার পর যখন খোলা হয়, ঠিক আছে, খোলার পর যে একটা ভাপ বের হয় ধানের, হ্যাঁ, সেটাকে তিনি তুলনা করেছেন কিসের সাথে? সাপের শীষের সাথে, ঠিক আছে। ক্লায়েন্ট বলল যে মানে সিদ্ধ ধানের এই যে ভাপটা, সেটা দেখে তার জন্য মনে হয় সাপের শীষ। ওকে, এখানে দেখো যে অন্ধকারে মসজিদের চোখ কিসের মতো চোখ চোখ করে? এটা কি সাপের চোখের মতো, ঠিক আছে। অন্ধকারে মসজিদের যে চোখটা, সেটা কি সাপের মতো কি চকচক করে, সাপের চোখের মতো। হ্যাঁ, এরপর আসো, এখানে দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন? যখন ধানের মৌসুম। ধানের মৌসুম যখন আসে তখন কি মানুষজনের কি অন্ধবিশ্বাস, মানুষজনের কি যে এই যে অন্ধবিশ্বাস, সে অন্ধবিশ্বাসকে পুঁজি করে মানুষজন কি ধান টান নিয়ে যাবে, তখন কি মানুষজনের কি টাকা পয়সা সব কিছু থাকবে। আবার যখন দুর্ভিক্ষ আসছে, যখন মানুষের শস্য নাই, তখন আর পীড়া নাই, পীড়া তোমার পাশে নাই আর তখন, ঠিক আছে। ওকে, তারপর দেখো মসজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায় কেন? কারণ আওয়ালপুরে নতুন পীর এসেছে। আওয়ালপুরে নতুন পীর মানে কি, তার এখানে কি প্রতিদ্বন্দ্বীর আগমন, তাই না? এখানে তার কি একজন প্রতিদ্বন্দ্বী এসেছে নতুন। তার নতুন প্রতিদ্বন্দ্বী যখন আসবে, তখন কি সে কি তোমার মানে ঠিক থাকতে পারবে নাকি? একটু ভয় পাবে তখন অবশ্যই, তাই না? যে সে এখানকার নতুন সে এখানকার নিজের মতো করে মাজার চালায়, এখানে নতুন পীর আসলে তার ঝামেলা। লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছালো? সূর্য যখন হেলে পড়ে, সূর্য যখন হেলে পড়েছে তখন সে আওয়ালপুর গ্রামে পৌঁছানোর টাইমে সে গিয়ে কি দেখে? তারা কি আসরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়তেছে। তখন কি সেখানে একটা হাঙ্গামা বাজে এবং তাদের মধ্যে একটা মারামারি হয়, ঠিক আছে। সো এই একটা অবস্থা, এখানে একটা ঝামেলা ক্রিয়েট হবে। নাটকে একটা ভাব দেখতে পারবে এখানে তোমরা। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে এখানে যাই যে পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরটা কে? এখানে কিন্তু পাথরটা হচ্ছে মজিদ, ঠিক আছে। মজিদকে বলা হয়েছিল যে একটা সিনে যে পাথরটা নড়াচড়া করতেছে না একদমই, তো তারপর হচ্ছে পাথরটা এবার হঠাৎ নড়ে। লাল সালু উপন্যাসে ভাং গাঁজা খাওয়া রসক শূন্য হারগিল চেহারাকার, যখন মজিদের কথা শুনে, হ্যাঁ, তোমার হচ্ছে যে সেখানে গিয়ে মারামারি করতে যায়, যারা তোমার আহত হয় তাদেরকে নিয়ে যায় কি হসপিটালে, ঠিক আছে। সেই হসপিটাল যে কম্পাউন্ডারটা ছিল, তার এরকম চেহারার একটা বর্ণনা দেওয়া হয়েছে উপন্যাসে। এখানে দেখো যে মসজিদ কার ভয়ে শক্তিগত হয়? মসজিদ কিন্তু আওয়ালপুরের পীরে ভয় পায় কেন? সে তো তার প্রতিদ্বন্দ্বী, সে যদি আসে এখানে, তার তো একদম তোমার তো কম্পিটিশন হচ্ছে না একটা। সে আগে তো মানুষ মসজিদকে মানতো, এখন তো আর মানবে না, তাকে বেশি মানতেছে। তারপর দেখো যে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? আমেনা বিবি, ঠিক আছে। তার সাথে কি হয়, পরে কিন্তু ডিভোর্স দিয়ে দেয়, ঠিক আছে, তালাক দিয়ে দেয়। কেন? এখানে একটা মসজিদের কূটকৌশল থাকে। লাল সালু উপন্যাসের পরগাছা মুরব্বী কে? এখানে দেখো পরগাছা মুরব্বী, ওকে, এখানে পরগাছা মুরব্বী কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এখানে যদিও তোমার হচ্ছে অপশনে ধলামিয়াটা নাই, অপশনে ধলামিয়া থাকলে কি পরগাছা যে থাকে আর কি, যে পরগাছা হিসাবে কি করে তোমার হচ্ছে কি মানে তোমার মানে বোনের বাসায় আছে, সে কে? ধলামিয়া, ঠিক আছে। কিন্তু পরগাছা মুরব্বী সে কিন্তু আবার খালেক ব্যাপারী। কেন? সে কিন্তু মসজিদকে মানে কেন্দ্র করে বা মসজিদকে তোমার ধরে, ঠিক আছে, সে মসজিদকে ধরে সে কিন্তু আগাচ্ছে, ঠিক আছে। তুমি মুরব্বী বলে পরগাছা মুরব্বী, তাই খালেক ব্যাপারী দিবা। এখানে দেখো মসজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তানাদি হয় না কেন? সেটা কি পেটে বেরি পড়ায়। মসজিদে একটা কনসেপ্ট দেয় যে পেটে হচ্ছে বেরি পড়ে, ঠিক আছে, মানে পেটে সুডো সায়েন্স, মানে সায়েন্টিফিক কিছু না, মানে তোমার কুসংস্কার আর কি, যে পেটে বেরি পড়ছে এই জন্য তার সন্তান হচ্ছে না। তারপর দেখো যে লাল সালু উপন্যাসে যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফুটে, এখানে সাপ কি? এই সাপটা হচ্ছে লালসা। মজিদ যখন তোমার হচ্ছে আমেনা বিবিকে দেখে, তখন কিন্তু তার যখন সে নামে পালকি থেকে, তখন তার পাটা দেখে তার মনে একটা সাপ জাগে, একটা লালসা জাগে, আবার সেখানে গিয়ে একটা কোমলতার ফুল ফুটে। তারপর দেখো তোমার দাড়ি কই মিয়া, এখানে কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাস। আক্কাস হচ্ছে কি তোমার গ্রামে এসে বেশ কিছুদিন সে হচ্ছে কি পাটের কল চাকরি করেছে, হ্যাঁ, তারপর সে গ্রামে এসে নতুন করে একটা স্কুল খুলবে, এরকম একটা অবস্থা। কিন্তু স্কুল খুললে তো সবাই শিক্ষিত হয়ে যাবে, তখন মসজিদের ব্যবসা হয়ে যাবে, সেজন্য কি মসজিদ তাকে কিছু করতে দিবে না, সেজন্য তাকে কি একদম ভরকে দেয়। তোমার দাড়ি কই মিয়া। আক্কাসের বাবার নাম কি? আক্কাসের বাবা হচ্ছে মোদাব্বের মিয়া। মোদাব্বের মিয়া মানুষটা কেমন? সে কিন্তু কুসংস্কারাচ্ছন্ন, ঠিক আছে,
সংস্কারাচ্ছন্ন। সে কুসংস্কারাচ্ছন্ন কেন? সে কি মসজিদের কথা শুনে তার সন্তান বা ছেলে আকাশকে নিয়ে সে অনেক উল্টাপাল্টা কথা বলে এবং আকাশকে যা করতে চায় সেটা করতে দেয় না সে। তারপর দেখো, এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। এখানে কি প্রকাশিত হয়েছে মসজিদের? সেটা কি আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা মসজিদের। দেখো, মসজিদ কিন্তু একটা সময় ঝড়ের মুখে উড়ে যাওয়া পাতার মতোই ছিল, তার কিছু ছিল না। কিন্তু সে কি যখন এই গ্রামে আসলো, আস্তে আস্তে সে তার প্রভাব, প্রতিপত্তি, আর্থসামাজিক অবস্থা সবকিছুরই কিন্তু একটা উন্নতি সাধন করেছে। ঠিক আছে। তারপর দেখেন এখানে, তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে এই উক্তি করেছে? জমিলা যখন দেখে তাকে বিয়ে করতে আসতেছে, সে প্রথমবার দেখার পরেই কিন্তু এই কথাটা বলেছিল যে এই মসজিদকে দেখে যে তানি বুঝি দুলার বাপ মানে কি, সে তার হাজবেন্ডের বাপ ভাবছিল মসজিদকে, কিন্তু তার সাথে কিন্তু মসজিদেরই বিয়ে হয় আলটিমেটলি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে লাল সাল উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বৃদ্ধি চলে কোথায়? এটা নিয়ে বলা হয়েছিল যে ডোমপাড়ায়। হ্যাঁ, ডোমপাড়া যে আছে সেখানে কি অবিশ্রান্ত ঢোলক বেজেই চলেছে। ঠিক আছে, সেখানে কি কোনো একজন মানুষ মারা গিয়েছে, সেই জন্য কি অবিশ্রান্ত ঢোলক বেজে গিয়েছে, অ্যান্ড সেটা কিন্তু মসজিদের পছন্দ হচ্ছে না খুব একটা। ঠিক আছে, এটাও কিন্তু বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন এখানে, সে যেন খাঁচায় ধরা পড়েছে। এখানে কে খাঁচায় ধরা পড়েছে এটা নিয়ে কথা বলা হয়েছে। দেখো, এটা কিন্তু জমিলা। ঠিক আছে, জমিলা যখন ধরাশয়ী হয়ে যায়, ঠিক আছে, জমিলা যখন ধরাশয়ী হয়ে যায়, তার তো আসলে এই টাইমটা কি খেলে দুলে বেড়ানোর কথা, এটা কি বিয়ের বয়স ছিল না তার, ওইরকম উপন্যাসে দেখানো হয়েছে। সো সে যখন তার জন্য বিয়ে হয়ে যায় তাও মসজিদের মতো একটা মানুষের সাথে, তখন তাকে বলা হয়েছে কি সে যেন খাঁচায় ধরা পড়েছে। তারপর দেখো যে সে যেন খাঁচায় ধরা পড়েছে, এখানে কার কথা বলা হয়েছে? এটা কি জমিলা। দুইটা বোর্ড এসেছে টানা, একটা কিছু কিছু প্রশ্ন আছে না বারবার আসে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বারবার পড়বা। তারপর দেখো যে লাল সাল উপন্যাসের মহাসমুদ্রে ডাককে অবহেলা করে বালুদের যেন খোঁজে। কি খোঁজে? বাক্যে কি প্রকাশ পেয়েছে? এটা কি? দেখো এখানে মহাসমুদ্রের ডাক। মহাসমুদ্রের ডাক মানে কি? এটা কি সৃষ্টিকর্তার একটা ডাক। ঠিক আছে, মহাসমুদ্রের ডাক কি সৃষ্টিকর্তার একটা ডাক। ঠিক আছে, এটা অবহেলা করে আমরা বালুদের কি খুঁজতেছি? আমরা এই যে দুনিয়াবী জিনিসপত্র, দুনিয়াবী ফেক জিনিসপত্র, অন্ধবিশ্বাস, এগুলোর পেছনে ছুটছি। তাহলে এটা কি হবে যে অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি যে আমাদের আগ্রহটা, ঠিক আছে, অসীমকে আমরা খুঁজতে চাই না, আমরা যেটা চোখের সামনে দেখি সেটাকে আমরা কি বিশ্বাস করতে চাই। তারপর দেখেন এখানে কি বলছে? বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে হচ্ছে তোমার ক্ষেতের প্রান্তরে জড়ো হওয়া লোকজন। যখন তোমার ক্ষেতের শস্য নষ্ট হয়ে যায়, তখন কি ক্ষেতের প্রান্তরে মানুষজন তোমার ধরো কি তারা কি যখন তোমার কি বলে মানে তাদের যখন আসে, ক্ষেতের পাশে আসে, যখন তাদের ভালো ফসল হয়, তারা কি তোমাদের যখন তার ফসল ভালো হয় তখন তারা কি মানে আল্লাহকে করে স্মরণ করে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে। বাট যখন তাদের খারাপ হয় তখন কি মানে তারা স্মরণ করে না, তখন কি তারা পীরের এদের শরণাপন্ন হয়। ঠিক আছে, সে তাদেরকে কি বলা হয়েছে? ক্ষেতের প্রান্ত জড়ো হলো কি বলা হয়েছে? বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ। এরপর ধরো যে যখন আরেকটা সিন আছে, যখন তোমার হচ্ছে যে মসজিদ তাদেরকে যখন মানে ভয় দেখায়, ঠিক আছে, যে তোমরা নাফরমানি করিও না, তোয়াক্কল রাখো, তখন কি তারা ভয় পেয়ে যায়। এটাই কি বিশ্বাসের পাথরে খোদাই করা চোখটা। ধান দিয়ে কি হইব? মানুষের যদি জান না থাকে, সেটা কি বলছে? ক্ষোভ। ঠিক আছে, মানে মসজিদে কি প্রকাশ পেয়েছে? এখানে ক্ষোভ। তার এখানে খুব প্রকাশ পাওয়ার কথাটা কি? দেখো মানুষজন বেঁচে আছে, হ্যাঁ, এখানে তোমার ধরো তারা কি কষ্ট পাচ্ছে কেন? তারা হচ্ছে কষ্ট পাচ্ছে শস্য হয় নাই, এরকম হয় নাই, তারা ভয় পেয়ে গেছে এটাতে, তারা হচ্ছে আল্লাহর প্রতি তোয়াক্কুল রাখতেছে না, সে কারণে সে ক্ষোভ প্রকাশ করেছে তারা। তারপর দেখো খোদার উপর তোয়াক্কুল রাখো, এটি কার উক্তি? এটা কি মসজিদের উক্তি। যখন তারা খুব হতাশ হয়ে যায়, তাদের শস্য ভালো হয় নাই, নষ্ট হয়ে গেছে, সেজন্য কি মসজিদ বলে যে খোদার উপর তোয়াক্কুলটা রাখো। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটা? শেষ বাক্য কিন্তু এটা, যে বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ। ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপর দেখো এখানে লাল সালু উপন্যাসের মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে কি? এটা কি মাজারের রহস্যময়তা। ঠিক আছে, যে মাজারের যে একটা রহস্যময়তা সেটাকে বোঝানো হয়েছে, যে মাছের পিঠের মতো কি একটা রহস্যময় জিনিস, কি একটা ধরা ছোঁয়ার বাইরের জিনিস, সেটাকে মিনিং দিয়েছে এখানে। তারপর দেখো এখানে বতর দিন কিসের সাথে সম্পর্কিত? বতর দিনটা মেইনলি তোমার ধরো যে যখন ধানের মৌসুমটা, ঠিক আছে, ধানের মৌসুমটাকে কি বলা হয়? বতর দিন। ঠিক আছে,
মানে ধান কাটতেছে মানুষজন, ধান বাড়তেছে, তারপর তোমার ধরো যে হ্যাঁ, সো এটা কিসের সাথে কানেক্টেড, এটা কি চাষাবাদের সাথে কানেক্টেড। আচ্ছা, তারপর দেখেন এখানে যে রুঠা জমি কি, রুঠা জমি মানে হচ্ছে কি তোমার নিষ্ফল জমি, একদম বার্ডেন, ঠিক আছে, যে জমিতে তোমার কাল্টিভেবল না, তোমার ধরো যে ব্যারেন ফিল্ড বলি না আমরা ইংলিশে, ব্যারেন ফিল্ড, এই রুঠা জমিটাই হচ্ছে কি ব্যারেন ফিল্ড। ওকে, আচ্ছা, তারপর আসি আমরা সামনে যাই। এখানে জনগণে যারা যোগসম শোষে মহাজন তাই কয়, ঠিক আছে, জনগণকে যারা যোগসম শোষে মহাজন তাই কয়, মানে কি, মানে জনগণকে তারা জোকের মতো করে শুষে নেয়, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়, মহাজন। উদ্দীপকে লাল সালু উপন্যাসের মহাজনদের বৈশিষ্ট্য কি, এখানে মহাজনদের বৈশিষ্ট্য দেখো কোনটা, শোষক, তারা কিন্তু শোষক, তারা কি স্বার্থপর, মানবতা বিরোধী আসলে বলা যায় না ওই বড় সেন্সে, এটা কি, সেটা হবে 1 নাম্বারটা, ঠিক আছে, তারা কি শোষক ছিল, যেমন তোমার ধরো যে মজিদ, ওকে, তারপর তোমার হচ্ছে ব্যাপারী ছিল, তারা স্বার্থপর, বাট মানবতা বিরোধী আসলে এভাবে এক সেন্সে বলা যায় না। হ্যাঁ, তারপর দেখো এখানে রহিমা ভয় পায়, রহিমা আসলে কিসে ভয় পায়, খোদাকে, হ্যাঁ রহিমা অবশ্যই খোদাকে ভয় পায়, রহিমা মাজারকেও ভয় পায়, রহিমা মজিদকেও ভয় পায়। রহিমা হচ্ছে একদম আইডিয়াল মানে ওয়াইফ মজিদের জন্য, মানে মজিদের আসলে যেরকম দরকার ছিল সেটাই কিন্তু সে পেয়েছে রহিমাকে, ঠিক আছে। তারপর দেখেন আমরা সামনে যাব, এখানে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়, এই কথার মধ্যে মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো অনুশোচনা বোধ। হ্যাঁ, এখানে কিন্তু একটা অনুশোচনা পাওয়া যায়, ঠিক আছে, অস্তিত্ব রক্ষার প্রয়াস। মজিদ তো আসলে সবকিছু করেছিল কি, তার যে এক্সিস্টেন্সটা, তার এক্সিস্টেন্সটাকে সে ধরে রাখার জন্য, হ্যাঁ সবই কিন্তু করেছে। তারপর দেখো আত্মপক্ষ সমর্থন, সে কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থন করতেছে কিভাবে, দুনিয়া জায়গাটাই তো খারাপ, এখানে যদি আমি খারাপ না হই আমি টিকবো কিভাবে, কথা আছে না যে যান বাঁচানোর জন্য সব ফরজ, মজিদ থেকে এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিছে, বুঝতে পেরেছো। তারপর আসো সামনে যাই, এখানে সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে, রূপক সাথে লাল সালু উপন্যাস সাথে কি মানে কার, রূপার সাথে, রূপক আসলে রূপার সাথে, এখানে রূপার সাথে আসলে কার মিল আছে, ঠিক আছে, দেখো রহিমার, অবশ্যই রহিমা কিন্তু সন্তান চেয়েছিল। তারপর আমিনা কিন্তু সন্তান চেয়েছিল, জমিলা কিন্তু উপন্যাসে কোনো জায়গায় সন্তান চায় নাই, সো এখানে অ্যান্সার হবে কি 1 নাম্বারটা। তারপর হচ্ছে দেখো এখানে আহা খোদা যদি আমাকে পোলাপাইন দিত, এই কথাটার কথা বিদীর্ণ অন্তর জাগ্রত হয় কি, ব্যথা বিদীর্ণ অন্তরে কি জাগ্রত হয় এই কথার মাধ্যমে। দেখো তো এখানে আমরা যদি দেখি যে রহিমার, আমিনার, মজিদের, এখানে আমরা দেখবো একটু কার কার মধ্যে এটা কি, দেখো রহিমারও কিন্তু সন্তান চেয়েছে, মানে মজিদও কিন্তু চেয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু আমিনা কিন্তু একসাথে না। ওকে, আহা খোদা যদি আমাকে পোলাপাইন দিত, এটা কি মজিদ বলেছিল, এটা বলেছিল হচ্ছে মজিদ, আর মজিদের ওয়াইফকে রহিমা, সো এখানে অ্যান্সার এই দুইটা হবে। আমিনাও সন্তান চায়, কিন্তু এখানে আমিনা কিন্তু এই কনটেক্সটের না, ঠিক আছে, আমিনা অন্য কনটেক্সটের। আচ্ছা, তারপর আমরা দেখি একটু রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন, আসলে রহিমার কতটুকু প্রতিবাদ করার সুযোগ ছিল, এটাও কিন্তু একটা কথা, তাই না। এখানে অপশন দেখি আমরা, স্বামী ভক্তি, হ্যাঁ সে কিন্তু প্রচুর স্বামী ভক্ত একজন মানুষ। তারপর ধর্মনিষ্ঠা, সেটাকে কিন্তু ধর্মনিষ্ঠা হিসাবেও তোমার ব্যবহার করে সমাজের আনুগত্যকে সে আমরা ধরতে পারি না, ঠিক আছে, আমরা দেখি সমাজের প্রতি আনুগত্য আছে, কিন্তু স্বামী আর একটা বিয়ে করলে কিন্তু যে কোনো মহিলারই একটা ওরকম জেলাসি বলো, এনভি বলো, তারপর তার যে খারাপ লাগাটা, সেটা কিন্তু রহিমার মধ্যে কিন্তু সেই দিকগুলাও দেখা যায় না, বরঞ্চ সে তার যে মানে তার হাজব্যান্ড যে সেকেন্ড বিয়ে করে আসে জমিলাকে, সে কিন্তু তাকে নিজের ছোট বোনের মতো করেই বড় মানে তোমার ধরো যে হেল্প করেছে সব কাজে, ঠিক আছে। তারপর দেখেন এখানে মজিদ জমিলার মধ্যে খোদা ভীতি জাগাতে চায় যে কারণে, দেখো জমিলা কি প্রথমে তার ওয়াইফ ছিল কি রহিমা হচ্ছে একদম স্বামী ভক্ত, যা বললে তাই শুনতেছে, কিন্তু জমিলা কি একদম প্রথা বিরোধী, একদম ডিফারেন্ট, একদম আলাদা, সে কিন্তু মজিদকে মানতেই চাচ্ছে না, এটা কিন্তু মজিদের ভালো লাগতেছে না ব্যাপারটা, ঠিক আছে। সো এখানে দেখো সে জমিলাকে বশ করতে চায়, অবশ্যই চাচ্ছে, স্বীয় আধিপত্য বিস্তার করতে, হ্যাঁ সেটাও চাচ্ছে, স্রষ্টার সন্তুষ্টির জন্য এইসব কাজ করতে হয় না আসলে। সো এখানে অ্যান্সার কি, এ নাম্বারটাই হবে। তারপর দেখো এখানে মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল কেন, মজিদ আসলে বেঁধে রেখেছিল কেন, মনে খোদার ভীতি জাগানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য। মেইনলি দেখো এখানে সে কাজটা করেছিল কি কারণে, মনে খোদার ভীতি জাগানোর জন্য, এটা কিন্তু হয় 1 নাম্বারটা।
শাস্তি দেওয়ার জন্য আসলে ওইভাবে সে শাস্তি দিতে চায় নাই, তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য, তার মধ্যে যে একটা বিদ্রোহী ভাব সেটাকে সে কি চায় নাই থাকুক। এখানে 2 হবে আসলে, সবগুলো স্লাইডে একটু খেয়াল রেখো। আসলে এটা হচ্ছে 1 2 2, সরি এখানে কি করলাম, এটা আমি 2 না, এটা হচ্ছে তোমার অন্যটা জায়গায় ফেলছে। দেখো এটা 1 3ই হবে, জাস্ট এইটা খালি 2 আর 3 হবে, ঠিক আছে। সো এখানে দেখো এভাবে 1 আর 3ই, ঠিক আছে, 1 আর 3। এখানে দেখো যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এই উক্তিটার তাৎপর্য কি? এখানে আমরা দেখি অপশনগুলো যে নির্দ্বিধায় বিশ্বাস করা, বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা, অন্ধভাবে বিশ্বাস করা। উক্তিটা আসলে মজিদের, ঠিক আছে। নির্দ্বিধায় আসলে বিশ্বাস করা বলা যায় না, কারণ তাকে বিশ্বাস করে, কারণ তাকে কি বিশেষ একটা ক্ষমতার অধিকারী বলে মনে করে, দেন অন্ধভাবে বিশ্বাস করে আসলে। সো অ্যান্সার হবে কি 2 আর 3 এইটা, ওকে। তারপর দেখেন এখানে ধূর্তত্বহীন সাধারণ মানুষের অশিক্ষা ও ধর্মভীতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীদের নিয়ন্ত্রণ করে এবং তাবিজ বিক্রি ও পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। তার স্ত্রী সহজ সরল শোভা, স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা ও নির্ভরতার অন্ধ। উদ্দীপকের শোভা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? সেটা হচ্ছে রহিমা, ঠিক আছে। রহিমাও কিন্তু এরকম যে তোমার হচ্ছে মজিদ যা করে সে কিন্তু সেগুলোকে একদম অন্ধভাবে বিশ্বাস করে, ঠিক আছে, কোনো প্রশ্ন করে না তার বিরুদ্ধে। তারপর দেখো এখানে সেম উদ্দীপকে যে উদ্দীপকের তুহিন ও লাল সালু উপন্যাসের মজিদ, তুহিন ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের অর্থ উপার্জনের কৌশলী হচ্ছে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতারণা, হ্যাঁ উভয়ই কিন্তু প্রতারণা করে। তারপর দেখো এখানে কৌশল, এখানে কিন্তু প্রভাব বিস্তার নাই দুজনের মধ্যে, ঠিক আছে, প্রতারণা আছে। আচ্ছা আমরা একটা জিনিস দেখি এখানে, দেখো ধরো যে ব্যাকুলতা, আসলে মানে সে আসলে ব্যাকুল, মানে ব্যাকুলতা ওইভাবে ধরা যায় না। এখানে কি প্রভাব বিস্তার আর প্রতারণা এই দুইটাই হয়, ব্যাকুলতা আসলে ওইভাবে এখানে হয় না। তারা কি প্রতারণা করতেছে প্লাস প্রভাব বিস্তার করতেছে, ব্যাকুলতা আসলে ব্যাকুল হয়ে করতেছে কাজটা এমন না। সো 1 আর 2 এখানে অ্যান্সারটা হবে। আচ্ছা তারপর দেখো যে করিম মুন্সির স্ত্রী মোমেনা বেশ সহজ সরল, স্বামীর প্রতি তার বিশ্বাস, আস্থা ও নির্ভরতা প্রবল। সাধারণ মানুষের সারল্য ও ক্ষুধাভীতিকে পুঁজি করে তার স্বামী তাবিজ বিক্রি করে এবং পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। উদ্দীপকের করিম মুন্সি ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ই ব্যবসার উৎস হলো কি? দেখো এখানে উভয়ের কি ব্যবসার উৎস? একটা হচ্ছে কি প্রতারণা, মানসিক সরলতা, ধর্মভীতি, তার মানে কি 3টাই, সবগুলাই অ্যান্সার হবে আমাদের। এখানে দেখো ছোনু মিয়া তার বড় পরিবারের ভরণ পোষণ করতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড টাঙায়, সেখানে লেখা থাকে যে সে স্বপ্নলৌকিক ক্ষমতা পেয়েছে এবং এর দ্বারা সমস্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে। উদ্দীপকটি নিচের কোন রচনার সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ? এখানে দেখো অবশ্যই লাল সালু উপন্যাসের সাথে মিল রয়েছে বাকি সব কিছু হচ্ছে। তারপর এখানে দেখো যে সেম উদ্দীপকে এই সাদৃশ্যের কারণটা কি? মিথ্যার আশ্রয়, হ্যাঁ, ধর্ম ব্যবসা, হ্যাঁ, যাপিত জীবনের ভার সইতে না পারা, হ্যাঁ, সবগুলো আসলে মিলে যায়। তারপর দেখো যে ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজ সরল, তারপর সেম যে সে হচ্ছে তার হাজবেন্ড হচ্ছে তোমার মানুষকে ঠকাচ্ছে, বাট সে হচ্ছে মানে একটু সহজ সরল, ওকে। সো এখানে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের মরিয়ম? অবশ্যই কার সাথে? রহিমার সাথে মিল রয়েছে, ঠিক আছে। এখানে দেখো যে উদ্দীপকের ফকির ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের ব্যবসার উৎস হলো কি? প্রতারণা, মানুষের সরলতা, ধর্মভীতি। এই পয়েন্টগুলো না একটু লিখে রাখবে, তোমরা একটু লিখে রেখে প্র্যাকটিস করে যাবা, আলটিমেটলি এই পয়েন্টগুলোই পরীক্ষায় দিয়ে দিবে। এক্সট্রা তো পয়েন্ট বানানোর সুযোগ খুব বেশি নাই। এরপর দেখো এখানে, আচ্ছা আমরা শুরু করি। এখানে দেখো যে গ্রামে যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল প্রথমবার, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। এখানে হোসেন মিয়া আর হচ্ছে লাল সালু উপন্যাসের মজিদ উভয়ই কেমন ছিল? উভয়ই কিন্তু লোভী। দেখো এখানে কিন্তু তাকে কিন্তু লোভী, ভণ্ড আর ধার্মিক দেখানো হয়নি, আগন্তুক দুজনে, ঠিক আছে, স্ট্রেঞ্জার দুজনে। কি স্ট্রেঞ্জার মানে কি? দুজনে কি মানে এই গ্রাম অন্য জায়গা থেকে এসেছে, এখানে তার আগে ছিল না, তারা পরে এসে এখানে ঘাটে গিয়েছে। দেখো এখানে এই লাল সালু উপন্যাসের মজিদ
এর মতো হচ্ছে হোসেন মিয়া কেমন, এর মতো হচ্ছে ভাগ্যান্বেষী ছিল, সচ্ছল হয়েছে, সফল হয়েছে, সবগুলাই। সো অ্যান্সার হবে কি সবগুলাই। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাজু গ্রামে ফিরে এলে বড় রাস্তার তেঁতুল গাছটির নিচে আস্তানা গড়ে তোলে। তার মাথায় জট, লাল লাল চোখ, সে নিজেকে অলৌকিক পুরুষ বলে পরিচয় দেয়। গ্রামের সরল বিশ্বাসী মূর্খ লোকেরা তার কাছে চিকিৎসা নেয়। অল্প দিনের মধ্যে সম্পদের প্রভাবে তাজু ফুলে ফেঁপে ওঠে। তার কাজে সহায় হয় প্রভাবশালী গ্রাম্য তরুণ জুলফিকার। তার ভয়ে তাজুর ভণ্ডামির প্রতিবাদ করে না কেউ। ঠিক আছে, দেখো এখানে উদ্দীপকের জুলফিকার, জুলফিকার কি হেল্প করতেছে না? সো জুলফিকারের সাথে মিল আছে কার? অবশ্যই খালেক ব্যাপারীর। খালেক ব্যাপারী কি রহিমের কাজে, সরি মসজিদের কাজে কি সে সাপোর্ট দেয় না? তাকে গ্রামে সব কিছু থেকে সে বাঁচায় না? তাকে তার বিরুদ্ধে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। কেন? কারণ এখানে কে আছে? কারণ এখানে মসজিদ ব্যাপারী আছে, সরি খালেক ব্যাপারী আছে। দেখো এখানে আবার আমাদের সেই উদ্দীপকে লাল সালুর মসজিদ চরিত্রের কোন দিকটি তার স্পষ্ট নয়, তাহলে দেখো অস্তিত্বকামী, হ্যাঁ সে কিন্তু অস্তিত্বকামী। দারিদ্র, হ্যাঁ দারিদ্র, দ্রুততা, হ্যাঁ। সো লিবিডো, সেখানে যে এক্সট্রাটা আছে সেটাই তুমি দাগাই দিবা। এখানে যাই থাকুক, যেটা দিয়ে থাকুক, এরকম না মিললে ওইটা দাগাই দিবা। তারপর দেখো কানিজের বাবা মার মধ্যে সারাদিন দ্বন্দ্ব লেগেই থাকে। তাদের এই দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে সে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চেয়ারম্যানের লোলুপ দৃষ্টি পরিবারটিকে ধ্বংস করে দেয়। উদ্দীপকের পরিবারটি ধ্বংসের দিকে লাল সালু উপন্যাসের তাহেরের বাপ মার সংসার ধ্বংসের দিকে তাৎপর্য বহন করে থাকি। প্রথমত হচ্ছে ক্ষমতার প্রভাব, ঠিক আছে, এইটা দেওয়া আছে এইটা। তারপর আছে কি অর্থনৈতিক প্রভাব, আর হচ্ছে ধর্মীয় গোঁড়ামি। ঠিক আছে, সো এখানে মেইনলি তোমার ক্ষমতার প্রভাবটাই হচ্ছে, অর্থনৈতিক প্রভাব আমরা এখানে খেয়াল করতেছি না, আর ধর্মীয় গোঁড়ামিটা। সো এখানে 1 আর 3 এই দুইটা অ্যান্সারটা হবে। তারপর দেখো সেই উদ্দীপকেই সজ্ঞানে না জানলেও তারা একারটা, তাদের পথ এক। এখানে কি প্রকাশ পেয়েছে দেখো, এখানে খালেক আর মজিদ, ঠিক আছে, খালেকের ব্যাপারে মজিদের যে ব্যাপারটা তাদের মধ্যে কেন? কারণ তারা দুজনেই কি মানে ধরো মজিদ কি খালেক ব্যাপারীকে সাপোর্ট দিচ্ছে, খালেক ব্যাপারী কি মজিদকে সাপোর্ট দিচ্ছে, দুজনে এখানে একটা কন্ট্রোল তৈরি করেছে। প্রাগপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের মানুষেরা তার কাছে আসতে শুরু করলে পুরোহিত নিজে যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। উদ্দীপকের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল আছে? এটা হচ্ছে তোমার দেখো আওয়ালপুরে কিন্তু একজন পীর এসেছিল, ঠিক আছে, এই পীর আসার পরে তখন গ্রামের পুরোহিত ভয় পাইছে না, মানে মজিদ ভয় পাইছে না, সেখানে কি হবে অ্যান্সার মজিদ। ঠিক আছে, তারপর দেখো এখানে যে এই মিলের কারণ কি, এই মিলের যে কারণটা, সেই কারণটা হচ্ছে দেখো দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়, হ্যাঁ চিরস্থায়ী হয় নয় আর কি, এটা হবে দুর্বলের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। ঠিক আছে, তারপর ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, এইটা হবে প্রতিপক্ষের আবির্ভাব, এইটা হবে। সো এখানে অ্যান্সার দেখো এখানে হয় যেহেতু আছে সেটা হবে না। সো এখানে আমাদের অ্যান্সার হবে কি 2 আর 3। ঠিক আছে, এখানে হবে কি 2 আর 3 যে যেটা আমরা মারবো সেটাই হয়ে যাবে। তারপর দেখো যে লক্ষ্মীপুর গ্রামে নাকি এক সন্ন্যাসীর আগমন ঘটেছে। এই সন্ন্যাসী নাকি চোখের পলকে অন্য গ্রামে যেতে পারে, বাতাসের গতি থামাতে পারে। এখানে উদ্দীপকের সন্ন্যাসী লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে মিল করিয়ে দেয়? সে হচ্ছে আওয়ালপুরের পীর। সে কি হুট করে আওয়ালপুরের পীর আসছে, তখন কি মজিদ ভয় পেয়ে গেছে, তাই না? এসব শুনে তারপর দেখেন এখানে সেম উদ্দীপকের লাল সালু উপন্যাসের সাথে মিল কি? দেখো পীর সাহেব সূর্যকে ধরে রাখতে পারেন, হ্যাঁ পীর সাহেব এখানে বলা হয়েছিল। তারপর তিনি হুকুম না দিলে নামাজের সময় গড়ায় না, হ্যাঁ এটা শুধু 1 আর 2 হবে। ঠিক আছে, এটা শুধু হবে কি 1 আর 2 এইটা। আর তিনি মুসলিমদের জান্নাত প্রবেশ, এটা কিন্তু বলা হয় না একবারও উদ্দীপকে। আচ্ছা, তারপর আসা যায় আমরা আফজাল মিয়ার স্ত্রী হালিমা পরপর 3টি কন্যা সন্তান জন্ম দেয়। পুত্র সন্তান লাভের আশায় খ্যাতিমান পীর জুনায়েদ আলী কুতুব শাহী দরবারে গমন করেন। পীর কুতুব শাহী 1 বোতল পোড়া পানি দিয়ে বলেন যে এই পোড়া পানি খেয়ে তার যদি পুত্র সন্তান না হয় বুঝতে হবে সে পাপী। হালিমা যথারীতি 4টি কন্যা জন্ম দেয় এবং স্বামীর রোশানলে পড়ে। ঠিক আছে, উদ্দীপক উপন্যাসে প্রকাশিত ভাব কি? এখানে কি অন্ধবিশ্বাস আছে, ধর্মীয় গোঁড়ামি আছে, পীর প্রথা আছে, এগুলো সবগুলাই আছে।
তারপর দেখো যে জ্যোতিষশাস্ত্রবিদ হরনাথ বসু মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ দ্রষ্টা বলেই সোনাপুর গ্রামের মানুষ বিশ্বাস করে। বিপদে আপদে রোগে সুখে সোনাপুর গ্রামবাসী অনেক টাকা খরচ করে ভাগ্য গণনা করিয়ে হরনাথ বসুর নিকট হতে রত্নপাথর গ্রহণ করে। গ্রামের রাজীব কিন্তু এই হরনাথের অলৌকিকতায় বিশ্বাস করে না। সো এখানে উদ্দীপকের সোনাপুর এবং লালসালু উপন্যাসের মোহাম্মদনগরের গ্রামবাসীর প্রতারিত হওয়ার কারণ কি? ঠিক আছে, দেখো এখানে দেখো উদ্দীপকের সোনাপুর আর লালসালু উপন্যাসের মোহাম্মদনগরের গ্রামবাসী তারা কার মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে প্রতারিত হচ্ছে। এখানে কি? এখানে হচ্ছে মজিদ। ঠিক আছে, তাদের প্রতারিত হওয়ার কারণটা কে? সে হচ্ছে মজিদ। ওকে, আর যদি এখানে বললো তোমার যে এই যে হচ্ছে তোমার বিশ্বাস করে না, ঠিক আছে, রাজীব, সে রাজীবের সাথে আমরা কার মিল পাবো? সে হচ্ছে আক্কাস। ঠিক আছে, এরপর দেখো এখানে সেম উদ্দীপকের সোনাপুর এবং লালসালু উপন্যাসের প্রতারিত হওয়ার কারণ কি? এখানে তুমি পাবা হচ্ছে ধর্মবিশ্বাস, অজ্ঞতা, উগ্র সংস্কার, অন্ধ ভাগ্য বিশ্বাস, এগুলো সবগুলো কিন্তু হয়। ঠিক আছে, তারপর দেখো এখানে নিচু একটা জায়গায় ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো, কিন্তু কিছুদিন পর চেয়ারম্যান সাহেব এখানে একটা বিরাট মার্কেট তৈরি করলো। ঠিক আছে, সেখানে এই যে উদ্দীপকের চেয়ারম্যান, সে লালসালু উপন্যাসে কার সাথে মিল আছে, কাকে প্রতিনিধিত্ব করে? সে হচ্ছে মজিদকে। ঠিক আছে, মজিদকে প্রতিনিধিত্ব করতেছে। এরপর এখানে দেখো যে উদ্দীপকের চেয়ারম্যানের উদ্দেশ্য লালসালু উপন্যাসের কোন বিষয়টিতে প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে চেয়ারম্যান আর লালসালু উপন্যাসের মজিদ কি চায়? তার যে স্বার্থ, হ্যাঁ, সে তার স্বার্থের জন্য কি আক্কাসকে স্কুল তৈরি করতে দেয় না। ঠিক আছে, এদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাচ্ছি কি নিজের স্বার্থের জন্য খেলার মাঠ তৈরি করতে দিচ্ছে না। সেখানে কি স্বনির্ভরতা হচ্ছে না, ধর্মান্ধতা হচ্ছে না, আত্মপ্রচারণা হচ্ছে না। এখানে অ্যান্সারটা হবে কি স্বার্থপরতা। ঠিক আছে, তারপর দেখো এখানে যে গ্রামের মানুষের চিকিৎসাহীনতার কথা বিবেচনা করে প্রবাসী বিত্তবান তরুণ স্বপন একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে সকলের সাথে যোগাযোগ শুরু করলে গ্রামের হাতুড়ে ডাক্তার আর কবিরাজ কোট কৌশলে স্বপনকে নানাভাবে হেনস্থা করে। এখানে উদ্দীপকের স্বপন লালসালু উপন্যাসের কোন চরিত্রকে ধারণ করতেছে? সে হচ্ছে আক্কাস। ঠিক আছে, আক্কাস কি তৈরি করতে চায়? আক্কাস তৈরি করতে চায় কি? স্কুল গ্রামে। এখন যদি তুমি স্কুল তৈরি করো, বাচ্চারা শিক্ষিত হবে, শিক্ষিত হলে তারা তো মজিদের কৌশল ধরে ফেলতে পারবে। সো সে কারণে কি এখানে তোমার মজিদ কিন্তু আক্কাসকে স্কুল তৈরি করতে দিবে না, সে কারণে কিন্তু তাকে নানাভাবে অপদস্থ করে। ওকে, তারপর দেখো এখানে গ্রামের মানুষের চিকিৎসা। আচ্ছা, এখানে সেম উদ্দীপকে প্রকাশিত হয়েছে লালসালু উপন্যাসের কি? উদ্দীপকে কিন্তু স্বার্থান্ধতা। ঠিক আছে, লালসালু উপন্যাসের স্বার্থান্ধতা যেটা আছে সেটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, খুব ইজিলি বুঝতে পারতেছি এটা আমরা। তারপর দেখো খেয়াঘাটের ইজারাদারদের প্রবল ষড়যন্ত্রের মুখে গ্রামে প্রভাবশালীদের পরামর্শে নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দিতে বাধ্য হলো নবনির্বাচিত চেয়ারম্যান সৌরভ। এখানে উদ্দীপকের গ্রামের প্রভাবশালীদের লালসালু উপন্যাসের কোন চরিত্রকে মিল করিয়ে দেয়? দেখো মানে মনে করিয়ে দেয়। তুমি এখানে দেখো, আমরা যদি চেয়ারম্যান সৌরভের সাথে দেখতাম সেটা কি হইতো? খালেক ব্যাপারী। ঠিক আছে, কিন্তু এখানে প্রভাবশালী কে? লালসালু উপন্যাসে কিন্তু প্রভাবশালী মজিদ। ঠিক আছে, সেই কিন্তু সবকিছু করা আছে খালেক ব্যাপারীকে দিয়ে। তারপর দেখো সেই উদ্দীপকের চেয়ারম্যান সৌরভ এবং লালসালু উপন্যাসের আক্কাস চরিত্রটি কিসের প্রেক্ষাপটে তুলনীয়? সেটা হচ্ছে কি তোমার সমাজসেবা। আক্কাস স্কুল তৈরি করতে চেয়েছিল কিন্তু মজিদ তাই করতে দিল না, সে কিন্তু সমাজসেবা করতে চেয়েছিল। হ্যাঁ, তারপর দেখেন একটু সামনে যাই আমরা। জলবসন্ত রোগে আক্রান্ত ছোট ছেলের চিকিৎসার জন্য সুমন বাবু মনোহরি বৈদ্যের কাছ থেকে পানি পোড়া ও নিম পাতা নিয়ে আসেন। কলেজ পড়ুয়া বড় ছেলে রাজীব ছোট ভাইকে হাসপাতালে নিতে চাইলে পিতার একগুঁয়েমির কাছে সে ব্যর্থ হয়ে যায়। উদ্দীপকের রাজীবের সাথে লালসালু উপন্যাসের কোন চরিত্রের মিল আছে? সে কি আক্কাস? আক্কাস কি মডার্ন ম্যান না? সে কি করতে চায়? সে একটা স্কুল বানাতে চায়। এখানে রাজীব মডার্ন ম্যান, সে হাসপাতালে নিতে চায়। ঠিক আছে, এখানে তাদের কি মিল। এরপর দেখো সেই উদ্দীপকেই উক্ত চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো কি? কুসংস্কার মুক্ততা। ঠিক আছে, তাদের মধ্যে কি কুসংস্কারটা নাই, সুপারস্টিশনটা নাই। ঠিক আছে, তারপর দেখো এখানে বাল্য বিবাহ বিরোধী আন্দোলন গড়ে তুলতে গিয়ে শিক্ষিত যুবক রিয়াজ গ্রাম্য মাতব্বরের কাছে লাঞ্ছনার শিকার হলো, কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। উদ্দীপকের রিয়াজ লালসালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
এটাও কিন্তু আক্কাস হবে, ঠিক আছে। সো আক্কাসকে নিয়ে কিন্তু তোমার এমসিকিউ বলো সিকিউ বলো অনেক কিছুই কিন্তু আসে, হ্যাঁ। সে একটা মডার্ন একটা টাইমের কিন্তু একটা ধারণা দিয়ে যায়। বাল্যবিবাহ বিরোধী সেম উদ্দীপক রিয়াজ এবং উদ্দীপকের সেই চরিত্রে লাঞ্ছনার কারণ কি? কারণ হচ্ছে কি অপশক্তির প্রভাব। অপশক্তির প্রভাবে কি কি আছে এখানে? অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা, ঠিক আছে, মানুষের সরলতা, এই কয়েকটা জিনিস কিন্তু তোমার মাথায় রাখতে হবে। কিওয়ার্ড অন্ধবিশ্বাস বলো, তারপর কি ধর্মান্ধতা বলো, মানুষের সরলতা বলো, এই কয়েকটা জিনিস তুমি যদি ঠিকমতো মাথায় রাখতে পারো তাহলে হচ্ছে তুমি ভালো করতে পারবা। তারপর এখানে দেখো যে প্রবাসী বিত্তবান তরুণ সজল গ্রামের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের সুবিধার্থে নদীতে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে যোগাযোগ শুরু করলে নদীর ঘাটে ইজারাদারদের সজলকে নানাভাবে হেনস্থা করে। এখানে উদ্দীপকের কোন চরিত্রকে মিলিয়ে দিবে, মানে মনে করিয়ে দিবে, সেটা কি আক্কাস। এখানেও কিন্তু আক্কাস, আক্কাসকে নিয়ে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসছে। সো এটা তোমরা ভালো মতো খেয়াল রাখবা, এবারও আসবে। তারপর দেখো সেম উদ্দীপকে প্রকাশিত হয়েছে লালসাল উপন্যাসের কি স্বার্থান্ধতা, এই সেম জিনিসটাই, এই স্বার্থান্ধতা দিয়ে কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আর তুমি যদি এখানে কিন্তু কুসংস্কার তাকাই দিও না, ঠিক আছে। তোমার বুঝতে হবে তোমার উপন্যাস থেকে আসছে মানে যে অ্যান্সার কুসংস্কার হবে, অন্ধ ধর্মবিশ্বাস হবে এমন না কিন্তু, ঠিক আছে। তোমার বুঝতে হবে সেখানে কি চাচ্ছে। বেচারার একটা বেশ দুঃখ ছিল, ছেলে বলে নেই, সৌদামিনীর স্বামী স্থির করলো আরো একটি বিয়েই যুক্তিযুক্ত, অত্যন্ত চেষ্টা করে দেখা যাক, বংশ তো গুম করে দেওয়া চলে না। উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে লালসালু উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান? ঠিক আছে, এটা কিন্তু মজিদের কি প্রথম বিয়ে করলো কাকে? রহিমাকে। মজিদ প্রথম বিয়ে করলো কাকে? রহিমাকে। রহিমার কোনো সন্তান হলো না, সে কিন্তু আবার কাকে বিয়ে করলো? এই জন্য সেকেন্ড টাইম সে কিন্তু জমিলাকে বিয়ে করতেছে, ঠিক আছে। ওকে, তারপর দেখো সেই উদ্দীপক এবং লালসালু উপন্যাসে আমাদের সমাজে কোন অসঙ্গতি বিদ্যমান? এখানে হচ্ছে দেওয়া হচ্ছে কি বহু বিবাহটা, ঠিক আছে। আমাদের এই সমাজে কি দেখো, এই যে বহু বিবাহটা, এটা কিন্তু খুবই মানে তোমার সমস্যা বলতে কি যে এখানে ইচ্ছা মতো পলিগামি যেটাকে আমরা বলি, এটা কিন্তু খুবই প্রবলেম ছিল একটা টাইমে। বর্তমানে আমাদের দেশে এটা কিন্তু একটু প্রবলেমটা সলভ হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা টাইমে প্রচুর একটা প্রবলেমের জিনিস ছিল, ঠিক আছে। সো আমাদের ক্লাসটা শেষ হয়ে গেলো এখানে, মানে সেই স্লাইড আসলে কিন্তু ভালো লাগে, তাই না? সো দেখো এখানে আমাদের তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, 25 না শুধু 25, 26 যারাই আছো না কেন, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, তোমাদের জন্য কি আমাদের এই মানবিক আর বিভাগ পরিবর্তনের জন্য আমরা কিন্তু একটা চমৎকার কোর্স এনেছি, ভার্সিটি বিজয় 2.0। এই কোর্সে আমাদের অনেকগুলো ক্লাস হবে, অনেকগুলো পরীক্ষা হবে, ডিটেলস সব দেওয়া আছে। আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমার, তুমি চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।